এইজন্য আমি সবকিছু তো মেইন কাহিনী যেটা ছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলা তো নবাব তার আমাদের যে নবাব তার তার হচ্ছে আ নানার নাম ছিল আলীবর্দী খাঁ। এখন নবাব আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না। নবাব আলীবর্দী খাঁর ৩ টা মেয়ে ছিল। ১ম মেয়ের নাম কি? মানে বড় মেয়ের নাম হচ্ছে মেহেরুন্নেছা, তারপরে মেজো মেয়ের নাম হচ্ছে মুমতাজ বেগম, আর তার হচ্ছে একটা ছোট মেয়ে ছিল। ছোট মেয়ের নাম হচ্ছে আমিনা বেগম। যে আমিনা, এই আমিনা বেগম হচ্ছে তার ছোট মেয়েটা। একদম বাচ্চা মেয়ে যেটা তার নাম হলো আমিনা বেগম। এখন তার সবচেয়ে আদরের যে মেয়ে সেই মেয়েটাই ছিল আমিনা বেগম। এটা হচ্ছে আমাদের আলীবর্দী খাঁর সবচাইতে আদরের একদম থাকে না বাবার বা বাবার খুব আদরের মেয়ে। এটা হচ্ছে বাবার আদরের মেয়ে। এই আমিনা বেগম বাবার আদরের এখন এই যে আমাদের বাবার আদরের আলীবর্দী খাঁর আদরের মেয়ে আমিনা বেগম, এই আমিনা বেগমের যে আমিনা বেগমের পুত্র কি ছিল? আমিনা বেগমের পুত্রের নাম ছিল হলো সিরাজ। আমিনা বেগমের পুত্রের নাম কি ছিল? সিরাজ। তো সিরাজ কে ছিল? আমিনা বেগমের পুত্র। আমিনা বেগমের যেই ছেলে ছিল, সেই ছেলেই ছিল হচ্ছে সিরাজ। তো আমিনা বেগমের ছেলের নাম কি ছিল? সিরাজ। তো আমিনা বেগমের ছেলের নাম ছিল সিরাজ। এখন তিনি তার সবচেয়ে যেই আদরের যেই মেয়ে, সেই মেয়ের যেই ছেলে সিরাজ, ওই সিরাজকে পরবর্তীতে নবাব হিসেবে ভালো করে বোঝো এই যে আমাদের মেহেরুন্নেছা, এই মেহেরুন্নেছাকেই বলা হয় ঘোষিত। এই যে আমাদের ঘোষেটি বেগম বলো, তারপর ময়মুনা বেগম বলো, এরপরে এই ময়মুনা বেগম বলো, ঘোষেটি এখানে মেহেরুন্নেছার কিন্তু একটা ছেলে ছিল। মেহেরুন্নেছার ছেলেকে না দিয়ে দেয়া হয়েছিল কাকে? রাজ্যের ক্ষমতা দেওয়া হয়েছিল আমিনা বেগমের ছেলে সিরাজকে। তো এইটা নিয়েই মূলত কাহিনীটা বাঁধে এবং এইটা নিয়েই মূলত মারামারিটা পাবে। এবার আলীবর্দী খাঁর মৃত্যু হয় হচ্ছে ১৭৫৬ সালে। আলীবর্দী খাঁ, যে আলীবর্দী খাঁ ইনি মারা যায় কত সালে? ইনি মারা যায় হলো ১৭৫৬ সালে উনি মারা যায়। ৫৬ সালে যখন মারা যায় তখন তার বয়স ছিল মানে আমাদের সিরাজের বয়স ছিল ২২ বছর। সিরাজের বয়স ছিল ২২ বছর। ২২ বছর বয়সে সিরাজ তখন সিংহাসনে বসে। এখান থেকেই হয় হচ্ছে চরম পারিবারিক যে ক্ষোভ, এই জায়গা থেকেই শুরু হয়। যে সিরাজ ক্ষমতায় বসে মাত্র ২২ বছর, কোথাও, কোথাও আসে যে সিরাজ ক্ষমতায় বসে ২৩ বছর। তো ভালো করে বুঝবো যে আলীবর্দী খাঁ মারা যায় ১৭৫৬ সালে। তো ৫৬ সালে ওই টাইমে আমাদের সিরাজের বয়স ছিল মাত্র ২২ বছর। তো আমিনা বেগম তো মেয়ে ছিল, তো মেয়ের যেই ছেলে সিরাজ, সিরাজকে ক্ষমতায় দেওয়া হয়। তো এবার খালা যে ঘোষেটি বেগম ছিল, ছোট খালা বা যার নাম হচ্ছে মেহেরুন্নেছা ঘোষেটি, এখন নবাব হওয়ার যে সবচাইতে যেই ক্ষিপ্ত কিন্তু ওই আমাদের ঘোষেটি বেগম, এই যে মেহেরুন্নেছা, ইনি হচ্ছে সবচাইতে ক্ষিপ্ত। ইনি কেন ক্ষিপ্ত হয় বলতো? কারণ তোমার হচ্ছে তার যে অগাধ যে সম্পদের অধিকারী, বুঝছো? অগাধ সম্পদের অধিকারী এই নারী তোমার নিজের ছিল তার লোভ, তার কিন্তু অনেক সম্পদও ছিল। তো সে চাইতো তার মেজ বোনের ছেলে মেহেরুন্নেছা চাইতো কি তার যে মেজ বোনের ছেলে এই যে ময়মুনা বেগম, বুঝছো? সে চাইতো তার মেজ বোনের ছেলে শওকাত জং, শওকাত জং নবাব মানে মেহেরুন্নেছা কি চাইতো? মেহেরুন্নেছা চাইতো যে ময়মুনা বেগমের ছেলে মানে ময়মুনা বেগমের ছেলে তার মানে কি? মানে হচ্ছে তার মেজ বোনের ছেলে শওকত জং। তার নাম ছিল শওকত জং। এখন এই শওকত জং রাজা হবে কিন্তু শওকত জং এর রাজা হওয়ার তেমন কোনো ছিল না। কারণ কি? তার যোগ্যতা না থাকার কারণ কি? সে তার অনেক চারিত্রিক দোষ ছিল, অনেক ঝামেলা ছিল, বুঝছো? তো শওকত জং সে রাজা হবে এইটা ঘোষিত বেগম চাইতো। আর ঘোষিত বেগমের যে প্রাসাদ, এই প্রাসাদ কিন্তু এখন বর্তমানে মতিঝিলে, বুঝছো? বর্তমানে মতিঝিল। এখন এই যে ঘোষিত বেগমের যে প্রাসাদ, এরা হয়ে ওঠে হচ্ছে প্রাসাদ বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কেন্দ্র মতিঝিল। এই মতিঝিল হয়ে ওঠে সিরাজের দল, সিরাজ বিরোধী যে ষড়যন্ত্র কেন্দ্র, এইটা হয়ে ওঠে মেহেরুন্নেছার যে বাসভবন সেইটা। তো আমি তোমাকে একটু আগে বললাম যে আমাদের সিরাজকে তিনি চায় নাই, সে চাইছিল কাকে? শওকত। শওকত জংকে যদি সে দিতে পারে ক্ষমতায়, তাইলে শওকত তার কথা মতন বলো। আমেরের সাথে ঘুষিটি ছিল না, সমস্যাটা ছিল মূলত সিরাজ।
সিরাজ হচ্ছে তার মনোনীত, শওকত তার মনোনীত। তাহলে শওকত তার যেই কাজগুলা করে দিবে, সিরাজ কখনোই করে দিবে না। এটা তার বিশ্বাস। আর দ্বিতীয় কথা হলো, শওকত ছিল ক্র্যাক অ্যাডিক্টেড। দ্বিতীয়, শওকতের অনেক চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ ছিল। বাট এইসব কারণে কিন্তু শওকত রাজ্য ক্ষমতায় আসতে পারে নাই। আচ্ছা, এবার যদি আমি বলি যে শওকত মানে হচ্ছে আমাদের শওকত জং খালাতো ভাই, সিরাজের খালাতো ভাই। আমাদের এই যে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জং নিজেকে বাংলার নবাব দাবি করে বসেন এবং এই সিরাজের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দেন। তো তো আমাদের এই যে শওকত শাসন করতে হলো পূর্ণিয়ার শাসনকর্তা। পূর্ণিয়ার পূর্ণিয়ার শাসনকর্তা ছিল শওকত। শাসন করতে শওকত। তো এ সিরাজের বিরুদ্ধে ডাইরেক্ট বিদ্রোহ করে দেয়। এই সিরাজের বিরুদ্ধে কি করে? ডাইরেক্ট বিদ্রোহ করে বসে এবং সিরাজকে নিজেকে বাংলার নবাব হিসেবে দাবি করতে থাকে। মির্জাফর কে ছিল? মির্জাফর ছিল সেনাপতি এবং একই সাথে ছিল আত্মীয়। কেমন? আলীবর্দী খাঁর যে ভগ্নিপতি এবং নবাবের যে প্রধান সেনাপতি, সেইটাই ছিল হচ্ছে মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান হচ্ছে আমাদের নবাব আলীবর্দী খাঁর ভগ্নি। নবাব নবাব আলীবর্দী খাঁর এই তো লাইনে আসছো। মানে কি? দেখি কে বলতে পারবা যে ভগ্নি মানে কি? পতি মানে কি? কে বলতে পারবা দেখি? আচ্ছা, মানে হচ্ছে বোন, ঠিক আছে? তাই তো? কি? ভগ্নী শব্দের অর্থ হলো বোন। আর পতি শব্দের অর্থ কি বলতো? পতি শব্দের অর্থ স্বামী। তাহলে ভগ্নী মানে কি? মানে কি? স্বামী। স্বামী তো বোনের স্বামীকে আমরা কি বলি? আমরা মুসলিমরা কি বলি? স্বামীকে মুসলিমরা কি বলি? কেউ জানো না? কেউ জানো না? বাবা, কি বলতে পারছো না কেন এটা? হ্যাঁ, ভগ্নিপতি মানে কি বললাম আমি? স্বামীকে কি বলো তুমি? দুলাভাই। তার মানে ভগ্নি তো দুলাভাই। দুলাভাই বা জামাই বাবু। আচ্ছা, বা হচ্ছে তোমার আপু ভাইয়া বলে অনেক, ঠিক আছে? ওই একেকজনের। বাট তাইলে আলীবর্দী খাঁর ভগ্নিপতি কে ছিল? এই যে মীর জাফর আলী খাঁ এবং নবাবের প্রধান সেনাপতি ছিল জাফর আলী খাঁ। আচ্ছা, তো তার নিজেরও সিংহাসনের প্রতি কিন্তু ব্যাপক লোভ। তার মানে বাংলার সিংহাসনের প্রতি লোভ ছিল কার? একটা হচ্ছে আমাদের এই যে আমাদের আহ, আহ, শওকত জংয়ের, এই যে শওকত জং, তার লোভ ছিল এবং আরেকটা লোভ ছিল তো জাফর আলী খাঁ, বুঝছো? এই যে জাফর আলী খাঁ, এই যে মীর জাফর আলী খাঁ, ইনার কিন্তু খুব ইয়া ছিল, মানে লোভ ছিল সিংহাসনের প্রতি। এখন তোমারে আমি একটা কথা বলি যে মীর জাফর যে নামটা, এই নামটা কিন্তু বাংলার খুব অভিশপ্ত একটা নাম, জানো তো? আহ, বাংলার কোনো বাংলার কোনো ছেলের নাম বা কোনো সন্তানের নাম কোনো বাবা বা কোনো মা কখনো মীর জাফর রাখে নাই। কখনো না। মীর জাফর মারা যাওয়ার পরে বা যাওয়ার পরে বাংলায় আর কারোর নাম মীর জাফর রাখা হয় নাই। রাখাই হয় নাই। হ্যাঁ, কোথায় জাফর কলেজ কোথায়? কি কলেজ? এই মীর জাফর কলেজ না, মির্জাপুর কলেজ। মির্জাপুর কলেজ। মির্জাপুর। আচ্ছা, তুমি আরেকবার একটু শিওর করে জানাও, থাকলে থাকতে পারে, আমি ঠিক জানি না। মির্জাপুর কলেজ নামের একটা কলেজ আছে। আচ্ছা, তো এবার আসো আমরা, এখন কথা হচ্ছে যে আমাদের যেই সিংহাসনের প্রতি তার লোভ ছিল এবং পারিবারিক যে দ্বন্দ্ব এবং
অস্তিত্ব হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব এবং এই যে তিনি যে ঘসিট বেগম, সরকার জং আবার জগৎ শেঠ এবং ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাথে কিন্তু হাত মিলায় এই যে মির্জাফর। তো মির্জাফর কিন্তু যারা ষড়যন্ত্র মানে তোমার শত্রু আমার বন্ধু। এরকম একটা অবস্থা। শত্রু আমার বন্ধু সেরকম একটা এখন পতনের মূল কারণ ছিল কি? মানে নবাবের পতনের মূল কারণ ছিল বাইরের শত্রু। মানে ইংরেজদের চেয়ে তার ঘরের শত্রু কিন্তু বিভীষণ রূপে তোমার হচ্ছে সিরাজের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়াইছিল ওই টাইমটাতে। আর আপন খালাতো ভাই এবং তার সবচেয়ে যে সেনাপতি যে মীর জাফর আলী খাঁ, তো এই ২ জনের বিশ্বাসঘাতকতাই কিন্তু ছিল চাইতে বড়। পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার যে অস্ত্র, এই অস্ত্র সারা জীবনে চলে গেছিল কেন? এই যে মীর জাফর আলী খাঁর কারণে এবং একই সাথে আমাদের বিশ্বাসঘাতকতার কারণে। মীর জাফরের কথা মতন সেই সময় অনেক, অনেক সেনা যুদ্ধই করতে আসে নাই, তারা বাড়ি ছিল। এবং শুধু তাই না, মীর জাফরের কথা অনুযায়ী সেই সময় সে সব সেনাকে বাড়ি পাঠায় দেয়। তাছাড়াও নবাবের আরো কিছু সেনা ছিল যারা কিন্তু শেষ পর্যন্ত জীবন শেষ তোমার তোমার হচ্ছে নবাবের জন্য যুদ্ধ করেছে। কিন্তু ওই টাইমের মানুষজন এত এত বলদ ছিল, তারা কিন্তু পুরোপুরি আ সেই সময় সেই সময়ের যেই তোমার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বাংলার যে মানুষরা তারা খুবই অসচেতন। মানে এইভাবে উল্লেখ করা হয় যে ওই টাইমে যদি যেই মানুষগুলো মাঠে কাজ করছিল তারা যদি মাঠে লাঙল দিয়ে দৌড়ে আসতো, তাও ইংরেজ বাহিনী সব পালাইতে বাধ্য হইতো। এরকম একটা অবস্থা ছিল। কিন্তু ইংরেজ বাহিনী একদম অল্প কিছু সেনা নিয়েই কিন্তু জিতে গেল। বাংলা ২০০ বছরের জন্য গোলামিতে পড়ে গেল। বুঝতে পেরেছ? এর পরবর্তীতে আমাদের বাংলা শাসন করা শুরু করেছে আমাদের মীর জাফর আলী খাঁ এবং জাফর আলী খাঁরে নবাব বানানো হয়। কিন্তু ওই নবাবের হাতে টোটালি কোনো ক্ষমতা ছিল না এবং টোটালি কোনো ক্ষমতা, ভাগ করো শাসন করো নীতির কথা অবশ্য যাই হোক, এখন আম কথা হলো মীর জাফর আলী খাঁ একদম, একদম খুবই আ বা তোমার হচ্ছে ক্ষমতাহীন সম্রাট ছিল, ক্ষমতাহীন সম্রাট। তার মাথায় শুধু মুখ ছিল কিন্তু তার হাতে কোনো ক্ষমতা ছিল না। সব ক্ষমতা ছিল কোম্পানির হাতে। যাই হোক, আমরা আস্তে আসা শুরু করি। আমরা লেখক থেকে আমরা মোটামুটি যাই আ পা কাহিনী পড়াশোনা। আচ্ছা, আমরা কি তাইলে পড়াশোনা টা কি সিরাজউদ্দৌলার পতনের কাহিনীটা বুঝতে পেরেছো বলো? আচ্ছা। তো আসো আমরা শুরু সিকান্দার আবু জাফর থেকে। জন্ম এবং তাহলে সিকান্দার আবু জাফর সালে জন্মগ্রহণ করে ৩১শে মার্চ, মার্চ মাসের তারিখে সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তিনি সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে। আমাদের মুস্তাফিজুর রহমানের বাড়িও কিন্তু তেঁতুলিয়াতে। সাতক্ষীরায় আমি প্রায় ১০ বছর ছিলাম, বাট তেঁতুলিয়ায় গেছি না আমার মনে, যাই হোক সাতক্ষীরায় আমি ১০ বছর ছিলাম, ১০ বছর কাটায় আসছি। এবার যদি বলি তার নাম ছিল সৈয়দ, তার পিতার নাম লাগবে না, তাও একবার একটু দেখে নাও। সে তিন 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 হাশেমি এবং মাতার নাম ছিল বেদা খানম। এটা একটু একবার একটু দেখো, লাগবে না। তার প্রকৃত নাম কি ছিল? সিকান্দার আবু জাফর হাশেমি বখত। তো তার পুরো নাম সিকান্দার আবু জাফর হাশেমি বখত। তার শিক্ষা জীবনের যে প্রারম্ভিক যে জীবন, শিক্ষা জীবন বা সালে তালা, এই যে তালা একটা তোমার সাতক্ষীরা একটা আসছে না, তাই হয়তো বা তালাতে আমি গেছি, কয়েকবার গেছি। তালা ১৯৩৬ সালে তিনি তালার যে বিডি থেকে মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ হয়। এরপর তিনি কলকাতার যে বঙ্গাসী বঙ্গাবাসী যে কলেজে কিছুদিন অধ্যয়ন করেন, কিন্তু পেশাগত জীবন এগুলা একটু দেখো, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, কর্মজীবন সাংবাদিকতা। সিকান্দার আবু জাফর সাংবাদিক ছিল এই যে ১৯৪৩ থেকে ১৯ কাজী নজরুল এই নবযুগ পত্রিকায় তিনি হচ্ছে ছিলেন এবং ১৯ সাল পর্যন্ত রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবেও তিনি কাজ করেন। এরপরে সংবাদ ইত্তেফাক, মিল্লাত পত্রিকার সম্পাদকে তিনি কাজ করেছেন এবং যে প্রথম যে সম্পাদকীয় সংবাদের যে প্রথম তারই লেখা ছিল। আচ্ছা, এরপরে যদি ৫৭ সালে তার বিখ্যাত যে সমকাল পত্রিকা, সমকাল পত্রিকা তো দেখছো সবাই, তাই না? সমকাল পত্রিকা কিন্তু এখনো প্রকাশ হয়, এখনো আমরা
তো এই যে সমকাল পত্রিকা কিন্তু তারই সম্পাদনায় হয় এবং যা লেখক সৃষ্টিতে ঐতিহাসিক ভূমিকা পালন করে। ঠিক আছে? এর পরবর্তীতে আসো আস্তে, আস্তে আমরা সামনের দিকে যাই যে সাহিত্যকর্ম এবং অবদান। তো সাহিত্যকর্ম অবদান এই যে কাব্যগ্রন্থ, যে তার কাব্যগ্রন্থ কি ছিল? এই যে বৈরিতে, এরপরে তিমিরাত্রিক, তিমিরাত্রিক, এবার এরপরে বংলা ছাড়ো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আর নাটক কি ছিল? এই যে আম উপাখ্যান, এরপরে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা 65 সালে নাজ নাজিল না, লেখা হয়। এরপরে মহাকবি আলাওল এটা 1960 সালে তার বিখ্যাত নাটক, নাটকের মধ্যে এই ৩ টা আছে, এটা একটু এরপরে মুক্তিযুদ্ধের যে গান, সেই গানগুলা কিন্তু এই যে আমাদের সংগ্রামেই গানটি মুক্তিযুদ্ধের প্রেরণা এটা কিন্তু গাইছিল। আচ্ছা, তো এরপরে আসো আমরা সামনে আরেকটু আসতে চাই, সেটা হলো আমাদের নাটকের যে গান। আচ্ছা, যে নাটক আসলে কি? নাটক আসলে কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ তোমাদের নাটকের ১ম এ আছে। এই স্লাইডটা কিন্তু অনেক গোছানো স্লাইড, বুঝছো? স্লাইডটা অনেক গোছানো স্লাইড। তো যাই হোক, এটা আমার বানানো স্লাইড অবশ্য। এরপরে এত গোছানো স্লাইড দেখবা যে অনলাইনে অন্য ক্লাসের ভিডিও এত গোছানো স্লাইড। যাই হোক, এবার যদি বলি নাটক আসলে কি? নাটক হচ্ছে আমাদের যে মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের সাহায্যে মানব জীবনের আনন্দ বেদনা যখন সংলাপের যে আশ্রয়ে দর্শকের মনে বা দর্শকের সামনে উপস্থাপন করা হয়, তখন এটা হয় নাটক। নাটক জিনিসটা হলো যে সুখ, আনন্দ বেদনা এই সবকিছু ডায়লগের মাধ্যমে ডায়লগের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করা, সেটাই হচ্ছে মূলত নাটক। নাটকটা তো বোঝা গেছে, তাই না? নাটক জিনিসটা কি বোঝা গেছে? এই আছো তোমরা? আচ্ছা, স্নিগ্ধা কি বুঝছো নাটক কাকে বলে? কি হচ্ছে, ক্লাসে আসো নাকি হচ্ছে ঘুমায় আসো? ঘুমায়ও না জানো? লাগলে বলবা, বোরিং কাটানোর ব্যবস্থা। এই অহনা, আহ, নাটক কাকে বলে? তো এর পরবর্তীতে আমরা আসো আজকে যাই। তো এখন নাটক জিনিসটা কি? নাটক হচ্ছে মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের, মানে অভিনেতা এবং অভিনেত্রীদের সাহায্যে মানব জীবনের সুখ, আনন্দ বেদনা এইটা যখন সংলাপের আশ্রয়ে মানে সংলাপের মাধ্যমে, ঠিক আছে, সংলাপের মাধ্যমে দর্শকের সামনে যখন উপস্থাপন করব, তখন সেটা হবে নাটক। তো নাটককে কি বলা হয়? সাহিত্যের অন্যতম প্রধান শাখা হচ্ছে আমাদের নাটক। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখা খুবই। আছে আমি। এখন কথা হচ্ছে যে আসো আমরা সামনের দিকে যাই। এবার আসো আমরা আগে, সেটা হলো নাটকের উপাদান। তো নাটকের উপাদান কি কি? এইগুলা পরীক্ষাতে কিন্তু আসতে পারে, মানে এগুলা পরীক্ষা আসতে পারে বলে স্লাইডে অ্যাড করা, নাইলে আমি স্লাইডে ফাও কোনো অ্যাড করি নাই। মানে সামনের যে গল্পগুলা ছিল এই গল্পগুলা আমি স্লাইডে কিন্তু অ্যাড করলেও করতে পারতাম, কিন্তু এই গল্পগুলা আমি তোমাদের মুখ দিয়ে বললাম, কারণ স্লাইডের পড়াগুলা তোমরা পরে হয়তো বা দেখে দেখে পড়বা, তাই ফালতু কোনো জিনিস আমি স্লাইডে নিয়ে আসিনি যা পরীক্ষায় আসবে না। ঠিক আছে? নাটকের যে উপাদান, নাটকের উপাদান হচ্ছে কাহিনী এবং চরিত্র। নাটকের যে মূল, এই মূল কাহিনী, একটা নাটকের মূল কি এইটা হচ্ছে সুন্দর একটা কাহিনী, মানে একটা গল্প। তো ওই গল্পকে আমরা ভাবে সাজাই সাজাই সামনের দিকে আগাবো এবং একটা একটা মানে অভিনয়ের মাধ্যমে একটা গল্পকে মঞ্চায় তুলবো, এটাকে আমরা বলি নাটক। ঠিক আছে? তো নাটকের যেই সেটা হলো কাহিনী, কাহিনী থাকতে হবে নাটকের। এখন আমি তোমাদেরকে এটা আসলে বুঝাইতে পারছি। আশা করি যে নাটকের যে মূল যেই ভিত্তি সেটা হচ্ছে আমাদের কাহিনী।
কাহিনী ছাড়া কিন্তু কোনোভাবে একটা নাটককে সামনের দিকে আগায় নেওয়া যাবে না। তো যাদের তোমার দ্বন্দ্বের মাধ্যমে তোমার ঘটনা বিকাশিত হয়, মানে নাটকের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাইম্যাক্স রাখতে হবে, পার্শ্ব চরিত্র রাখতে হবে, প্রধান চরিত্র রাখতে হবে, মানে নায়ক রাখতে হবে, খলনায়ক রাখতে হবে, সবকিছুই রাখতে হবে। একটা ক্লাইম্যাক্স না রাখতে পারো, যদি সুন্দরভাবে নাটকে মোড় না আনতে পারো, তাইলে কিন্তু ওই নাটকটা দর্শক দেখে মজা পাবে। নাটকের প্রধান যে দর্শক সমাজ, মানে নাটক মূলত লেখাই হয় অভিনয় করার জন্য, আর অভিনয়টা করাই হয় দর্শকের জন্য। মানে যদি দর্শক না দেখে তাইলে ওই নাটকের কিছু মানে নাই। ঠিক আছে? তার মানে নাটক হইতে গেলে ওই নাটক দর্শককে ধরে রাখার জন্য ওই নাটকের যে যোগ্যতা, ওই যোগ্যতা রাখা লাগবে, নাইলে ওইটা নাটক হবে না। এরপর যদি বলি সংলাপ ও পরিবেশ, দেখো এই চরিত্রের যে মুখের ভাষা, কিছু নাটক দেখবা যে কিছু নাটকে দেখবা মারাত্মক গালাগালি দেয়। ঠিক আছে? তো ওই গালাগালিগুলো আসে কোথায়? ওই পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশকে কেন্দ্র করে আসে। তার মানে তোমার নাটককে ন্যাচারাল করে তুলতে হবে। তাইলে ওই ন্যাচারাল করার জন্য তোমার যেই চরিত্রকে দেখাবা, সেই চরিত্রের যে আসল যে ভঙ্গিমা, ওই ভঙ্গিমাকেই তোমার নাটকের মধ্যে রাখতে হবে। যেমন আমরা লাল সালু পড়ছি, লাল সালুতে যে মারাত্মক যে গালাগালিগুলো আছে তোমরা সবাই দেখছো, সবাই পড়ছো। তো তোমরা যদি সারেং বউ পড়ো, সারেং বউ, সারেং বউ, এই যে সারেং বউ, এইটা হচ্ছে তোমার হচ্ছে শহীদুল্লাহ কায়সারের লেখা। ঠিক আছে? শহীদুল্লাহ কায়সারের লেখা একটা উপন্যাস। এইটা হচ্ছে অনার্সদের পড়ানো, যারা অনার্স বাংলায় তাদেরকে পড়ানো। সারেং বউয়ের মধ্যে আল্লাহর রহমতে কি কি গালাগালি আছে তোমরা পড়লে বুঝবা। এরপরে যদি বলো যে আমরা আমরা যে পাকশাক জমিন সারবাত, এটা হচ্ছে কার লেখা? এটা হচ্ছে হুমায়ুন আজাদের লেখা, পাকশাক জমিন সারবাত। ওইটা, ওইটার মধ্যে এমন কিছু ভাষা ইউজ করা হয়েছে যা সভ্য সমাজ কেন অসভ্য সমাজ, এই যে এই যে ভাষাগুলো কেন ইউজ করা এর সাথে মিলানোর জন্য, তার সাথে মিলানোর জন্য সবসময় সুস্থতা দেখাও, সুস্থতা দেখাও, তাইলে তো হবে না, তোমাকে ন্যাচারালিজম, এই কারণেই তোমার সংলাপ এবং সেটা খুব এই যে সংলাপ কাহিনীকে প্রাণবন্ত করে, সংলাপ কাহিনীকে প্রাণবন্ত করতে, এর পাশাপাশি আমাদের যে শব্দ এবং যে সজ্জার মাধ্যমে তোমার হচ্ছে বিশ্বাসযোগ্য যে পরিবেশ, এইটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বাসযোগ্য, মনে করো যে তুমি একটা রিক্সাওয়ালারে, রিক্সাওয়ালার একটা চরিত্র আসছে, সেই রিক্সাওয়ালা চরিত্র আধা ঘন্টা কথা বললে তার মধ্যে 25 ইংলিশে কথা কই, কেউ কি মানবে? তো রিক্সাওয়ালা জীবনেও মানবে না। মানে তুমি একটা রিক্সাওয়ালারে র্যান্ডম নিয়ে আসছো, সে 25 মিনিট ইংলিশে কথা করছে, তারপরে ঢাকাইয়া পশ ভাষায় কথা বলছে, তাইলে সে কি রিক্সাওয়ালা হিসেবে কেউ মানবে? জীবনেও মানবে না। তো একটা নাটককে তোমার ন্যাচারাল করার জন্য এবং বেশ ঠিকঠাক রাখতে হবে, তাইলে ওইটা নাটক হবে। ঠিক আছে? এরপরে যদি বলি যে আমাদের নাটকের যে শিল্পরীতি, সেটা হলো সংঘাত। এখন কথা হচ্ছে আম এই যে আমাদের কনফ্লিক্টের যে ব্যাপারটা, যেটা হলো দুটো ভিন্ন ধর্মী চরিত্র কিংবা অন্তদ্বন্দ্বের মধ্যে কিন্তু নাটকের যে সংঘাত, এইটা সৃষ্টি হচ্ছে। মানে নাটকের প্রাণ হলো ২ টা চরিত্রের মধ্যে একটা সংঘাত দেখা দিবে। ২ টা চরিত্রের সংঘাত দেখাইতে না পারো, বা এইটা যদি না হয়, তাহলে দেখবা যে নাটকের যে প্রাণবন্ত, এটা দর্শককে ধরে রাখতে পারবে না। এবং উৎকণ্ঠা, দেখো এই যে আমাদের উৎকণ্ঠা মানে কি? সাসপেন্স। এখন দেখো আমাদের নাটকের মধ্যে সাসপেন্স না থাকে, মানে আচ্ছা তোমাদেরকে আমি একটা নাটকের কথা, তোমরা সবাই হয়তোবা মোটামুটি দেখছো পুনর্জন্ম, কে দেখছো? আশা করি সবাই দেখছো। তো এখন দেখছো না? এখন পুনর্জন্ম দেখছো। তো পুনর্জন্মের একটা এপিসোডের পরে আরেকটা এপিসোড আসতে ১ বছর ১.৫ বছর টাইম লাগাইছে ওরা। ১ বছর ১.৫ বছর করে টাইম লাগাইছে মানুষ, ১ বছর ১.৫ বছর ধরে ওই নাটকের জন্য অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? কারণ ওই নাটকটা কৌতূহল সৃষ্টি করতে পারছে। এর পরের পর্বে আমার হবেটা কি? এই কৌতূহলটা সৃষ্টি করতে পারছে। উৎকণ্ঠা, মানুষের উৎকণ্ঠা তৈরি করতে। আচ্ছা, আমি তো রিসেন্টলি একটা নাটকের নাম বললাম তোমরা বাকের ভাইয়ের নাটকের নাম শুনছো? বাকের ভাই কোনো নাটকের নাম না, কোথাও কেউ নেই। কোথাও কেউ নেই। এই নাটকের নাম শুনছে। এই নাটকটা লিখছিল হচ্ছে তোমার হুমায়ূন আহমেদের আ লেখা নাটক। এই নাটকটাও এইভাবে সাসপেন্স গুলো তৈরি করছিল যে ওই নাটকের জন্য মানুষ রাস্তায় আন্দোলন করতে আসছিল। তো এই কোথাও কেউ নেই নাটকের জন্য মানুষ রাস্তায় আন্দোলন করেছিল। আর ওই টাইমে এমন একটা অবস্থা ছিল যেন ঢাকায় কারফিউ লেগে গেছে। মানে থমথমে অবস্থা। মানে যেই দিন নাটকের শুট হওয়ার কথা ওই দিন শুটিংই করতে পারি নাই। যেই দিন শেষ পর্ব প্রচার করার কথা ওই দিন প্রচারই করতে পারি। খালেদা জিয়া সেই সময় প্রধান,
খালেদা জিয়ার তোমার মন্ত্রণালয় থেকে, মানে খালেদা জিয়ার যে অধিদপ্তর থেকে হুমায়ূন আহমেদের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করা হয় যে কোনোভাবে বাকের ভাইয়ের ফাঁসিটা আটকানো যায় কিনা। সেই সময় হুমায়ূন আহমেদ বলেন, না, বাকের ভাইয়ের ফাঁসি আটকানো যায় না, আমি স্বাধীন লেখক। পরবর্তীতে বাকের ভাইয়ের ফাঁসি দিয়েই ছাড়ে। অ্যান্ড এর জন্য হুমায়ূন আহমেদকে মারার পর্যন্ত হুমকি দেওয়া হয় বাকের ভাইয়ের ফাঁসি। তো এইগুলা হচ্ছে নাটকের মূল। এই যে দর্শকের কৌতূহল সৃষ্টি করা, দর্শকের উত্তেজনা ধরে রাখা, এই যে উত্তেজনার যে কৌশলটা আমরা হুমায়ূন আহমেদের কাছে দেখছি, বাংলাদেশে কিন্তু মারাত্মক। মানে তোমরা তোমাদের বাবা মার কাছে শুনলে পাবা যে এই যে কোথাও কেউ নেই নাটকটা কি পরিমাণ কি পরিমাণ হাইপ তৈরি করে ওই টাইমটাতে। তো এইটাই একটা নাটককে সামনে আগায় নিয়ে যাওয়া। মানে এই যে নায়কের নায়িকার নাম ছিল মুনা চন্দ্র মোস্তফা, এরপরে নায়কের নাম ছিল আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর তোমার আসাদুজ্জামান নূর তো নায়কের নাম, বাট তার হচ্ছে নাটকের চরিত্রের নাম ছিল বাকের ভাই। তো এখন আসাদুজ্জামান নূর কিন্তু জেলে আছে, মানে আওয়ামী লীগ করতে করতে এখন সে জেলে। বাট ওই টাইমে আসাদুজ্জামান নূরের ফাঁসি হয়ে যাবে অভিনয়ে, তাই মানুষ রাস্তায় নেমে আসছে। ভাবো খালি কি একটা অবস্থা। এখন বাকের ভাইয়ের জন্য নেই। তো এবার যদি বলি যে নাট্য যে শ্লেষ বা আইরনি, আইরনি জিনিসটা কি? এটা হচ্ছে ঘটনা বা সংলাপের মধ্যে যে কৌশলে ফলে ব্যর্থতা যে সৃষ্টি করা, মানে করা, অভিনয় করা, এই যে ব্যাপারটা এটা খুব সালে করা হয়, বুঝছো? এই যে বেদনার যে আমি যদি এই নাটক নিয়েই যদি আমি তোমার বলি, তো মুনা যখন হুমায়ুন ফরিদি ছিল হচ্ছে বাকের ভাইয়ের উকিল, বুঝছো? হুমায়ুন ফরিদি ওর উকিল ছিল, কিন্তু হুমায়ুন ফরিদি একদম লাস্ট টাইম পর্যন্ত চেষ্টা করে যায় বাকের ভাইদের বাঁচানোর জন্য, বাট কিন্তু বাকের ভাইয়ের ফাঁসি কিন্তু আটকাইতে পারে নাই। কিন্তু ওই জায়গায় যে বদি ছিল, এই যে বদি কিন্তু রাজসাক্ষী হয়ে যায় পরবর্তীতে, বদি মিথ্যা সাক্ষী দেয়। বদি কিন্তু ছিল বাকের ভাইয়ের একদম খুব কাছের কাছের বন্ধু, বাকের ভাইয়ের খুব কাছের বন্ধু ছিল তোমার হচ্ছে বদি। এই বদি কিন্তু রাজসাক্ষী দেয়, যে রাজসাক্ষী দিয়ে বলে যে আম, বাকের ভাই এই অপরাধটা করেছে, and রাজসাক্ষী দেয়, যার কারণে বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়। কিন্তু মেইন যেই কথা ছিল, এই যে বদি তার সন্তানকে বাঁচানোর জন্য এই কথাটুকু বলে, এই এই মিথ্যা সাক্ষী দেয় সন্তানকে বাঁচানোর জন্য। কিন্তু ওই যে সন্তানের মুখ মিথ্যা সাক্ষী দেওয়ার পরে এই সন্তান সে কোনোদিন দেখে না। তো ওই সন্তানকে বাঁচানোর জন্য যে সে মিথ্যা সাক্ষী দেয়, যার কারণে সে কিন্তু ওই সন্তান দেখে না। এই জায়গাটাই মূলত এখানে আমাদের আইরনিটা কি ছিল? বাকের ভাই মনে করছে যে বদি তো সাক্ষী দিয়ে দিল, পৃথিবী সবাই বদিরে খারাপ ভাবলেও বদির মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে, বেদনা কাজ করছে, ওই বেদনাটাই হচ্ছে আইরনি। বুঝতে পেরেছো? যে বেদনাটা সুকৌশলে ঢুকানো হয়েছে, যেটা শুধু ফিল করতে পারবে যারা গভীরভাবে এটা অনুভব করে, সবাই কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবে না। তো এইটাই হচ্ছে নাটকের শ্লেষ বা আইরনি। তো নাটককে তুমি অনেক ভাবে দেখতে পারবা। তো নাটক এরিস্টটলের মতে, দেখো এই যে মানুষটা, এই যে এরিস্টটল, বুঝছো? এরে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। পৃথিবীর এমন কোন সেক্টর নেই যেটা নিয়ে এ কাজ করি নাই। এই যে এরিস্টটল, ঠিক আছে? তো আমরা জানি যে হচ্ছে তোমার আম, আহ, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে বলা হয়। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। আবার জীববিজ্ঞানের জনককে, মানে প্রাণীবিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। মানে আবার দেখো নাটক সম্পর্কে, বাংলা নাটক সম্পর্কেও উনি মেলা কথাবার্তা বলেছেন। মানে এই লোকটার যে কোন জায়গায় বিস্তারণা ছিল, মানে যেই মানুষটা আর্টসের সাবজেক্টের আবিষ্কারক, ওই একই মানুষটা সায়েন্সের সাবজেক্টের আবিষ্কারক। আবার উনি বাংলা নিয়েও কথাবার্তা বলে গেছে, মানে বাংলা মানে নাটক নিয়ে উনি কথাবার্তা বলে। তাইলে তুমি ভাবো এই মানুষটা কি ছিল, অ্যারিস্টটল। তো এখন অ্যারিস্টটল ছিল, অ্যারিস্টটলের যে টিচাররা ছিল, স্টুডেন্টরা ছিল, সবাই সবাই সেই মানের। এই যে আমরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এরা সব স্টুডেন্ট ছিল অ্যান্ড টিচার ছিল। যাই হোক, এবার যদি বলি যে অ্যারিস্টটলের যে তিরীয় ঐক্যনীতি, মানে নাটক কাকে বলে সেই বিষয়ে অ্যারিস্টটল তিনটা কথা বলতো। তিনটা কথা কি কি ছিল? একটা হলো কালের ঐক্য, মানে তোমার নাটকের মধ্যে কালের ঐক্য থাকতে হবে বা কালের মিল থাকতে হবে। যেমন নাটক যত সময় মঞ্চে অভিনয় হবে, সেই সময়ের মধ্যে যা ঘটা সম্ভব কেবল তাই ঘটানো যাবে। মানে সাধারণত তোমার নাটক 24 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। মানে এখন তো আমরা নাটক পর্ব আকারে তোমার প্রকাশ হইতে দেখি। মানে যেমন এখন তো নাটক মঞ্চে খুব বেশি হয় না, এই জন্য আমরা নাটককে কিন্তু অনেক বড় বড় দেখি। যেমন জি বাংলার একটা নাটক আমি দেখছি যে 5 বছর ধরে একটা নাটক চলে জি বাংলায়, ঠিক আছে? তো আমি বাকের ভাইয়ের যে আসাদুজ্জামান নাটকটা, এটা 50 ঘন্টার একটা নাটক। তো এইরকম নাটকগুলা যদি মঞ্চে রচিত হয় বা মঞ্চে হয়, তাহলে ওটা 24
মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং স্থানের ঐক্য। বলি যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে চিত্রনাট্য তথা স্থান পারে। মানে নাটকে ততটাই দেখানো উচিত। মানে ২৪ ঘন্টার মধ্যে তুমি যদি বলো যে আমি এখন আমেরিকায় চলে যাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে, এইটা নাটকের মধ্যে রাখা যাবে না। এটা অ্যারিস্টটলের মতে। ঠিক আছে? এরপরে ঘটনার ঐক্য। মনে করো অপ্রয়োজনীয় কোনো কিছু দেখানো যাবে না। মানে আমরা স্বপ্নে যেরকম দৃশ্য দেখি, এই যে স্বপ্নে ঘুমাইতে, ঘুমাইতে দেখছি যে আমি পরীক্ষা দিচ্ছি, হুট করে দেখলাম যে আমি হচ্ছে নাচতে চলে গেছি কোনো। তো এরকম উল্টাপাল্টা জিনিস কিন্তু নাটকের মধ্যে দেখানো যাবে না। এটা অ্যারিস্টটলের মত। এবার আমি যদি বলি যে নাটকের যে পঞ্চাঙ্গ গঠন, মানে নাটকের ৫ টা গঠন আছে। ১ম মুখ মানে কি? ১ম গঠন হচ্ছে নাটকের যে সূচনা এবং দ্বন্দ্বের যে পরিপ্রেক্ষিত, এই জিনিসটা থাকতে হবে। তারপরে মানে রাইজিং মানে আমাদের নাটকটার যেই মানে নাটকের যে জটিলতা, বুঝছো? ওই জটিলতা আস্তে, আস্তে সামনের দিকে যাবে। এরপরে আসবে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে কি? ঘটনা ঘনীভূত হবে এবং চরম একটা পর্যায়ে চলে যাবে যেখান থেকে কি হবে? সবাই নখ কামড়াচ্ছে যে কি হবে, কি হবে, এবার কি হবে, কি হবে? তো ওইটাই হচ্ছে ক্লাইম্যাক্স। এরপরে যদি বলি আমরা ফেইলিং বা বিমর্ষ মানে আস্তে, আস্তে নাটকের যে জটিলতা, এই জটিলতা বা এই জটলাটা আস্তে, আস্তে খুলতে শুরু করবে। মানে আমরা শেষের দিকে যাচ্ছি। এখানে আস্তে, আস্তে জটলা খুলতে বাট আমরা যদি এই নাটকটা দেখি, ওই নাটকের কিন্তু জটলা শেষ পর্যন্ত নাই। মানে বাকের ভাইয়ের ফাঁসি ঠিক হয়ে যায়। বাট আমি কেন বলছি নাই, কারণ মোনার কাছে জেলার জিজ্ঞাসা করে। মানে বাকের ভাইয়ের লাশ নেওয়ার জন্য কেউ আসে নাই। বাকের ভাইয়ের এত লোক ছিল, এত বন্ধু-বান্ধব, কেউ লাশ নিতে আসে নাই। লাশ নিতে আসছিল মুন্না। দেন যখন মুনার কাছে জেলার জিজ্ঞাসা করে যে আম আসামি আপনার কে হয়? মুনা তখন বলে, আমার কেউ না। আমার কেউ না। কেউ না। দেন নাটকটা শেষ হয়ে যায়। আমার কেউ না। এই কথা বলার পরে নাটকটা কিন্তু শেষ হয়ে যায়। তো এই যে একটা বিমর্ষ মানে কি নাটকের জট আস্তে, আস্তে খুলতে কি নাটকের যে চূড়ান্ত সেটা হবে। তো এবার আস্তে, আস্তে আসো সামনের দিকে আগাই। ট্র্যাজেডি মানে ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্য। ট্র্যাজেডি মানে কি বলতো? কাহিনী, বুঝছো? কাহিনী দিয়ে অপরাধমূলক কোনো কাহিনী দিয়ে নাটকটা সাজানো হবে এবং নায়কের যে বিশেষ কোনো দুর্বলতা বা সামান্য ভুলের জন্য জীবনে ভয়ঙ্কর বিপর্যয় দেখা দিবে। তো আমরা কিন্তু এটা কিন্তু আমরা দেখছি। এই যে আমরা যেই নাটকটা পড়তে এখন সিরাজউদ্দৌলা, এই নাটকে কিন্তু আমরা দেখতে পারিছি এটা কিন্তু একটা ট্র্যাজেডি নাটক। কারণ নবাব সিরাজউদ্দৌলার যে এই ভুল বা এই যে দুর্বলতা, এই যে ও সেদিন যখন তোমার বেগমদের হাতে নাতে ধরে, ওইদিন যদি সে ঘসেটি বেগম সহ যারা, যারা ছিল ওই জায়গায় সবাইরে যদি মেরে ফেলাই দিত, তাইলে কিন্তু বাংলা ২০০ বছরের আমাদের হাত থেকে বের হয়ে যাইত না। কিন্তু ঐদিন তার এই দুর্বলতা বা এই ভুলের জন্য আমরা কিন্তু ২০০ বছরের জন্য স্বাধীন হয়ে যাই। তো এইটাই হচ্ছে ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্য। এরপরে যদি বলি ভাব, গৌরব, শব্দচয়ন, এরপরে সংযোগ, এই যে বহিরঙ্গ যে প্রসারিত হওয়া, মানে তোমার বর্ণনাত্মক নয়, ঘটনাত্মক। মানে কি? আমাদের বর্ণনা বেশি থাকবে না, কিন্তু ঘটনা বেশি ঘটবে। যেমন সিরাজ এটা করছে, তারপরে তোমার ঘুষিটি এটা করছে, রাইদুল্লাহ এটা করছে, এইটা হবে। কিন্তু খুব একটা বর্ণনা থাকবে না নাটকে। মানে কাহিনী শুধু অভিনয়ের মাধ্যমে দেখানো হবে। এবার ট্র্যাজেডি এই দর্শক যে কল্পনা এবং যে ভীতি, এই ভীতিটা কিন্তু মানুষ আস্তে, আস্তে উপলব্ধি করতে পারবে নাটক পুরো শেষ হওয়ার সাথে, সাথে। এবার যদি বলি বাংলা নাটকের ইতিহাস। দেখো, বাংলা নাটকের যে ঐতিহাসিক যে নাটকটা ছিল, দেখো বাংলা নাটকের যে মাইকেল মধুসূদন যে একটা নাটক ছিল কুমারী, ঠিক আছে? তো কৃষ্ণকুমারীর সাথে আরেকটা ছিল সুমিত্রা। এটাও খুব সুন্দর নাটক ছিল। গিরিশচন্দ্র ঘোষের লেখা ছিল সিরাজউদ্দৌলা। আ গিরিশচন্দ্র এখানে আমি তো সিরাজউদ্দৌলা কার লেখা? কার লেখা? কার লেখা সিকান্দার আবু জাফর? না, সিকান্দার আবু জাফর এখানে। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা হচ্ছে শাহজাহান, চন্দ্রগুপ্ত আর নূরজাহান। ঠিক আছে? এটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। আর ক্ষীরোদ প্রসাদ বিদ্যানন্দর লেখা কি? সিরাজউদ্দৌলা, গৌরিক আর পতাকা। আচ্ছা, এবার সিকান্দার আবু জাফরের লেখা সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা যদি সামনের দিকে আগাই, তো এই যে আমরা যে ৩য় পর্ব যে ঐতিহাসিক ভূমিকা নাটকের যে প্রাসঙ্গিকতা এবং প্রেক্ষাপট, এটা নিয়ে আমরা কথা নাটকের উদ্দেশ্য কি? নাটকের উদ্দেশ্য নাটকের উদ্দেশ্য
তো জাতীয় যে জাগরণ, এই জাগরণের জন্য না উদ্দীপক হিসেবে কাজ করা মানে সচেতনতা বৃদ্ধি করা। এই নাটকের আরো উদ্দেশ্য চক্রান্তকারী এবং আ স্বাচ্ছন্দ্য যেই স্তাবকরা তোমার সিরাজের যে আ করেছিল সেই কলঙ্কটা কিন্তু দূর করা। এটা ছিল নাটকের উদ্দেশ্য এবং যে নৈতিক আদর্শে সিরাজউদ্দৌলা যে অকৃত্রিম বিশ্বাস এবং চারিত্রিক যে দৃঢ়তা এইটা প্রতিষ্ঠা করাই হচ্ছে নাটকের এরপরে যদি ৬৫ সালে তোমার আইয়ুবী যেই শাসনের বিরুদ্ধে পুরো মানুষকে স্বাধীনতা করার যে রূপক, এই রূপক হিসেবে এই নাটকটা সেই সময়টাই লেখা হয়েছিল। আচ্ছা, সামনের দিকে যাই। আমাদের প্রধান চরিত্র এই দেখো দেশপ্রেমিক, বিশ্বাসঘাতক, চক্রান্তকারী দেখো আমাদের দেশপ্রেমিককে দেশপ্রেমিক চরিত্রে আমাদের নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিল দেশপ্রেমিক চরিত্র, আর সেনাপতির নাম ছিল মীর মর্দান। মীর মর্দানের নাম ছিল আর হচ্ছে সেনাপতি। যেই সেনাপতিটা তোমার সিরাজের একদম শেষ লড়াই করে গেছেন। তার নাম ছিল সুলতান। তিনিই ছিলেন হচ্ছে সেনাপতি। আচ্ছা, তিনি ছিলেন নবাবের বিশ্বাসত একজন সেনাপতি। আচ্ছা, তো এবার আমরা যদি এই বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব আলীবর্দী খাঁর প্রিয় আর হচ্ছে আহ সেটা নাতি বলতে পারি আমরা। চরম ষড়যন্ত্রের মাঝেও তিনি কিন্তু দেশের সঙ্গে বেইমানি করেননি। দেশের সঙ্গে বেইমানি করেননি এই কথার সাথে তোমরা একমত কিনা জানি না, বাট একে ছেড়ে দিয়ে। আচ্ছা, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক এবং মানে এই কথাগুলো লিখতে হয় আসলে, তাই লিখেছি আরকি। আচ্ছা যাই হোক, এরপরে যদি বলি যে আমাদের সেনাপতির নাম ছিল মীর মর্দান। মানে তিনি অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন এবং বীর সেনাপতি ছিলেন। যে পলাশীর প্রান্তরে অকুতোভয় যুদ্ধ করে সে কিন্তু নিজের জীবন দেন। মানে সে কিন্তু সেনাপতি কিন্তু যে মীর মর্দান, এই মীর মর্দান কিন্তু মারা যায়। এই মীর মর্দান মারা যায় ওই টাইমে। এই নবাবের সাথেই ছিল এবং শেষ পর্যন্ত নবাবের জন্য করেছে। তার মৃত্যুতে নবাবের যে চূড়ান্ত যেই পরাজয়, এই পরাজয়টা হয়েছে মীর মুরতাদ মারা যাওয়ার পরে। মুরতাদ বেঁচে থাকার সময়ে জীবন দিয়ে চেষ্টা করেছে যেন বাঁচায় রাখা যায়। এরপরে যদি বলি আরেকজন দেশপ্রেমিক মোহনলাল, ঠিক আছে? এই মোহনলাল ছিল হচ্ছে আরেকজন সেনাপতি, যেই সেনাপতি নবাবের এই যে শেষ পর্যন্ত নবাবের যে অনুগত্য এবং চালিয়ে গেছেন কিন্তু মোহনলাল একদম শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত চালায় গেছে এবং মীর জাফরের যে চক্রান্ত, এই চক্রান্ত রুখার চেষ্টা করে গেছে একদম শেষ। এরপরে যদি বলি যে রাইসুল জোহালা, এই রাইসুল জোহালার নাম ছিল নারায়ণ সিং। বুঝছো? রাইসুল জোহালার নাম কি ছিল? নারায়ণ সিং। এই যে রাইসুল জোহালা বা নারায়ণ সিং, এ ছিল হলো গুপ্তচর। মানে আম মানে আমরা বলি না বর্তমানে যে সিআইডিরা কি রাষ্ট্রের গুরুত্ব গোপনে সংগ্রহ করে। তো এই রাইসুল জোহালা ছিল আমাদের আর কি একজন গুপ্তচর এবং এটি আ এই রাইসুল জোয়ালা তিনি একটা কৌতুক বা একটা ফানি ক্যারেক্টার ছিল এবং বেশি চরিত্র এবং যিনি প্রকৃতপক্ষে নবাবের বিচার সেই গুপ্তচর নারায়ণ সিং। বুঝছো? এবং স্বাধীনতার সাথে তিনি একদম সারা জীবন কাজ করে গেছে এবং লর্ড ক্লাইভের হাতে কিন্তু হাসি মুখে নিজের জীবন দেয় হচ্ছে রাইসুল জওয়ালা। লর্ড ক্লাইভের হাতে তিনি মারা যায়। বুঝছো? রাইসুল জওয়ালা কার হাতে মারা যায়? লর্ড ক্লাইভের হাতে মারা যায়। এই জিনিসগুলো কিন্তু খুব এরপরে যদি বলি বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক কারা ছিল? এই যে মীর জাফর আলী খান। এই মীর জাফর আলী খান কিন্তু ছিল সবচেয়ে বিশ্বাসঘাতক এবং এই যে প্রধান সেনাপতি ছিল জাফর আলী খান এবং কোরআন ছুঁয়ে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি ইংরেজদের সাথে হাত মেলাবেন না। তিনি নবাবের সাথেই থাকবেন এবং পক্ষ হয়ে যুদ্ধ কিন্তু এই মীর জাফর আলী খান এত বড় বিশ্বাসঘাতক ছিল যে কোরআন ছুঁয়ে বিশ্বাসঘাতকতা করেছিল। ইংরেজদের সাথে হাত মিলায় এবং যুদ্ধে একদম নিষ্ক্রিয় থাকে এবং বাংলার যে স্বাধীনতা, এই স্বাধীনতা বিদেশীদের হাতে সে তুলে দেয়। এরপরে যদি বলি রায়দুল্লাহ বা জগৎ শেঠ, এরা ছিল হচ্ছে অর্থলোভী, অর্থলোভী মন্ত্রী। আচ্ছা, এই যে রায়বল্লভ ছিল হচ্ছে অর্থ অর্থলোভী বা অর্থলোভ মন্ত্রী ছিল রায়বল্লভ। আর জগৎ শেঠ ছিল হচ্ছে উচ্চাভিলাষী একজন। আচ্ছা, এরা মূলত রায়বল্লভ জগৎ শেঠ এরা ব্যবসায়ী ছিল, হ্যাঁ? তারা উভয়ই সিরাজকে ইংরেজদের সাথে গোপন করে সেই টাইমটাতে। এবার যদি আমি বলি যে বিশ্বাসঘাতক চক্রান্তকারী কে ছিল? বিশ্বাসঘাতক চক্রান্তকারী যদি আমি বলি তাহলে ঘসেটি বেগম। এই যে ঘসেটি বেগম, এই ঘসেটি বেগম ছিল আমি তোমাকে ফার্স্টেই বলছিলাম যে ঘসেটি চাইছিল আমার হচ্ছে কাকে? এই শওকত জংকে ক্ষমতায় আনতে। তার তার হচ্ছে ওই যে
মেজ বোনের ছেলে, বুঝছে? মেজ বোনের ছেলেকে অবশ্য সে নিজের ছেলের মতনই পালন করত। যাই হোক, তাকে ক্ষমতায় আনতে চাই। এখন এই যে মতিঝিল প্রাসাদে বসে তিনি শওকত জংকে নবাব বানানোর যে চক্রান্ত সেটা করেন। সিরাজের যে পতন অনুঘটন ছিল সেটা ছিল হলো। আর উমিচাঁদ ও জগৎ শেঠ, ঠিক আছে? উমিচাঁদ আর জগৎ শেঠ রায়দুল্লভ, আমরা রায়দুল্লভ, রায়বল্লভ আর রায়দুল্লভ সম্পর্কে আমি জানাইতে পারছি যে রায়বল্লভ আর রায়দুল্লভ সেনাপতি। আচ্ছা, তো এই দুইটা আমি তোমাকে বলছি। আর উমিচাঁদ আর জগৎ শেঠ কে ছিল? উমিচাঁদ আর জগৎ শেঠ ছিল হচ্ছে একজন ধূর্ত শিখ, মানে এই যে উমিচাঁদ একজন ধূর্ত ছিল, ঠিক আছে? এবং জগৎ শেঠ ছিল কি বাংলার ধনকুবে, মানে আমরা যেমন বলি না যে হচ্ছে আর ইন্ডিয়ার ধনকুবে কাকে বলা হয়? ওই যে আম্বানি, আম্বানি, বাংলার আম্বানি ছিল এরকম জগৎ। এরা দুইজন মিলে আর্থিক এবং রাজনৈতিক স্বার্থের জন্য, মানে দুইজনই তো ব্যবসায়ী ছিল, আর্থিক এবং রাজনৈতিক যে স্বার্থ, এই স্বার্থ রক্ষার জন্য তারা নবাব ক্লাইভের সাথে চুক্তি, বুঝতে পেরেছ? আচ্ছা, আমার চরিত্র বিশ্লেষণ তোমরা বুঝতে পারছো কিনা বলো, কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, আহ আচ্ছা, তো স্নিগ্ধা অথই কোথায় গেল? আচ্ছা, ওরা কখন গেছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা বলো। ক্লাস কেমন লাগছে সেটাও বলো। কেমন ভালো? কেন ভালো লাগছে না? না, আমার পড়ানো কেমন লাগছে সেটা বলো। এরা পড়তে কষ্ট হয় আমি নিজেও জানি। ভালো লাগে? পড়ানো সম্পর্কে কোনো কমপ্লেন থাকলে অবশ্যই। এই স্লাইড বানাইতে কিন্তু ব্যাপক কষ্ট, তো কাহিনী পড়ে পড়ে তাই স্লাইড বানাই। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, ইংরেজদের যে প্রতিনিধি, তো রবার্ট ক্লাইভ ছিল ইংরেজদের প্রতিনিধি, উইলিয়াম ওয়াটস ছিল ইংরেজদের প্রতিনিধি। এই যে আমাদের রবার্ট ক্লাইভ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যন্ত যে এবং যে চতুর সামরিক কর্মকর্তা, কিন্তু সামরিক এবং তার যে কূটকৌশল, যে জালিয়াতি, যে ঘুষ প্রদানের মাধ্যমে পলাশির যুদ্ধে ইংরেজরা কিন্তু বিনা যুদ্ধেই জয়ী হয়, মানে তেমন কোনো যুদ্ধ হয় নাই। এই যে উইলিয়াম ওয়াটস, এই উইলিয়াম ওয়াটস কে ছিল কাশিম বাজারের কুঠির চালক। উইলিয়াম ওয়াটস কে ছিল কাশিম বাজারের কুঠির। উইলিয়াম ওয়াটস নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি হিসাবে থেকে তিনি কিন্তু গোপনে মির্জাফর এবং অমাত্যদের, মানে অন্যান্য যে অমাত্য আছে তাদের সাথে ইংরেজদের যেই ইংরেজদের পক্ষে আহ কি কি সময় কি আচ্ছা, এটা বোঝা গেছে। আসো সামনে দিকে যাই, সেটা হলো আচ্ছা, আচ্ছা, তো এতক্ষণ কেমন লাগছে বলো, এবার একটু গল্প গুজব করতে আরো। আমরা কিন্তু নাটক এখন শুরু করব, নাটক পর ব্যাপার কি, এবার তোমরা একটু গল্প গুজব করতে পারো, আমার সাথেই করতে পারো। কারণ এখন আমি নাটক পড়া শুরু করবো। ৫-৬ মিনিট এমনি মাইন্ড ফ্রেশ, যা যা বলতে মনে চাই, পড়ার বাইরে পড়ার আর কিছু নাই, কারণ নাটক শুরু করতে কিন্তু টাইম লাগবে। ঠিক আর কিছু বলো? এমনি যে কোনো কিছু, যে কোনো কিছু, যে কোনো
থাকলে বা যেকোনো কথা জানতে মন চাইলে যেকোনো কথাই তোমরা এখন আমার কাছে শুনতে পাচ্ছ। কারণ সিরাজউদ্দৌলা নাটক পড়ানো শুরু করবো এখন। আবার তারপরে বলো তোমার কি অবস্থা? না দৌড়াইতে হবে না। আমাদের মডেল টেস্ট ভাবছি আমার শেষ পথে এসে তোমরা এই যে দিবান না, আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এসএসসি তে কিন্তু ঠিক মডেল টেস্ট শুরু হয়েছে কিন্তু তারা সামনের বাবা। হ্যাঁ হ্যাঁ, করতে সমস্যা নাই, বাট আমি কষ্ট করে প্রতিদিন প্রশ্ন করলাম, তোমরা পরীক্ষা দিলে না, তখন কেমন লাগবে বলো? বুঝলাম না। রেইনকোট গল্পটা কার লেখা বলো তো? ইলিয়াস কাঞ্চন? আখতারুজ্জামান? কি বলছো যে আখতারুজ্জামান ইলিয়াসের যে রেইনকোট, এই রেইনকোটের তা তা হচ্ছে তাদের খবর আগে থেকে জানতো কিনা? আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি না, মানে সুধা মুক্তিযোদ্ধাদের খবর নুসরাত, হ্যাঁ আগে থেকে জানতো কিনা, মানে এই খবর মুক্তিযোদ্ধাদের খবর। আচ্ছা, আগে থেকে সে মুক্তিযোদ্ধার খবর জানতো কিনা আখতারুজ্জামান ইলিয়াসের, সেটা আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি তোমার মেইন মেইন কাহিনীটা বলি। তা নুরুলতার যেই শালা ছিল, শালার নাম কি ছিল? কিন্তু একজন এইটা তোমার মানে এই সময়টা আমি যদি বলি যে মিন্টু যেহেতু মুক্তিযোদ্ধা ছিল এবং মিন্টু বারবার বাড়ি টাড়ি পাল্টাইছে, মেইন যে কথাটা বারবার এই জিনিসটাই দেখানো হয়েছে, একটা ভীতু মানুষ। তা হচ্ছে এখন বলো যে এখানে নুরুলদা আসলে রেইনকোট প্রধান চাইলে আমি বলবো না, আগে থেকে মুক্তিযুদ্ধের কোনো সে জানতো না। কলেজে যে ট্রান্সফরমার কারা উড়াই দিছে বা ছত্রিশে আসলে মুক্তিযোদ্ধা এর বিন্যাস জানা ছিল বলে মনে হয় না, মানে প্রথম দিক থেকে দেখলে। তো মানে এখন এই যে নুরুল হুদা ছিল অত্যন্ত ভীতু প্রকৃতির একজন কেমিস্ট্রি লেকচারার, তিনি কিন্তু ভয় পেত যে যে শ্যালক মিন্টু গেছে এই তথ্যটা গোপন রাখতে, মিলিটারিদের হাত থেকে বাঁচতে তিনি কিন্তু ঢাকা শহরে 4 বার বাড়ি পাল্টাইছিল। তিনি কিন্তু সব কোনো ঝামেলা থেকে দূরে রাখার চেষ্টা করত। এই যে মিলিটারিরা যখন তার সন্দেহ করে নিয়ে যায় এবং নির্যাতন করে জানতে চায় যে মুক্তিযোদ্ধাদের আস্তানা সে চেনে কিনা, নুরুল হুদা তখন অপ্রত্যাশিতভাবে উত্তর হ্যাঁ দেয়। এরা এরা সে কেন বলেছিল বলতো? এই হ্যাঁটা বলার কারণ হচ্ছে তথ্য তার জানার কারণ, মানে এই হ্যাঁ বলাটা তথ্য জানার কারণে ছিল। এইটা ছিল হচ্ছে তার ভেতরে যে সাহসের এক অভূতপূর্ব বিস্ফোরণ। এই সময় তার মনে হঠাৎ করে সাহস বেড়ে গেছিল। সকালে কলেজে আসার সময় এই যে বৃষ্টির কারণে মুক্তা যেই শ্যালক মিন্ট রেইনকোটটা সে গায়ে জড়াই আসছিল, এই রেইনকোটটা তার মধ্যে একটা অদ্ভুত একটা সাহস এবং দেশপ্রেমের। মিলিটারিরা যখন মুক্তিযোদ্ধাদের লোক বলে তাকে সন্দেহ করে, তখন ভয় পাওয়ার বদলে তিনি ভেতরের যে এক ধরনের যে গৌরব এবং অহংকার ওইটা বোধ করে এবং তিনি ভাবতে শুরু করেন যে এই মিথ্যা অপবাদটি তার কাছে সম্মানের। তো মানে এই মিথ্যা অপবাদের কারণে হয়তোবা তার গায়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা একটা নাম লাগবে, মুক্তিযোদ্ধা একটা ভাব আসবে। এই কারণেই সে কিন্তু ভাবতে শুরু করে যে সে কি বলবে।
এই অহংকার বোধ তার মধ্যে তখন কাজ করে। তাই তিনি ভাবতে শুরু করেন এই মিথ্যা অপবাদটাই মনে হয় তার কাছে অনেক বেশি সম্মানের। তাই ছাদের এই আংটার সাথে যখন ঝুলাই দেয় মিলিটারিরা চাবুকের বাড়ি খেয়ে, তিনি মনে করেন নিজের মতো বলতে থাকে যে তিনি খবর জানেন। যদিও বাস্তবে তিনি কিছুই জানতো না। তো সেভ মিন্টুর যে রেইনকোট, এই রেইনকোটের প্রভাবে একজন যে লেকচারার, এই লেকচারার থেকে মানসিকভাবে অসহায় মুক্ত হয়ে পরিণত হয়েছিলেন। এরাই মূলত গল্পের যে মনস্তাত্ত্বিক যে সৌন্দর্যটা, কিনা বলো? এই বুঝছো? আচ্ছা, আভা কি বুঝছো এই কাহিনীটা? তুমি কি জানতে যে নরুলার এইটা কি তুমি কখনো ভাবছো এরকম? প্রশ্ন করতে হবে, বুঝছো? সবকিছু আসবে। এই আর আভা, ফ্রেন্ড ম্যানেজ কর সেই ইয়ার জন্য অ্যাডমিশন, এটা বলে রাখছে ফ্রেন্ড ম্যানেজ। কারণ এই যে তুমি তোমরা রেগুলার, মানে আমার কিন্তু মেইন কথা হচ্ছে পড়ানোর জন্য আমার কিন্তু আহ, যে আমি অনেক স্টুডেন্ট পড়াবো, আমার যে মেইন কারণ সেটা কিন্তু এক্সাম এক্সাম শেষ হলে কিন্তু আমি বেশি দেরি করব না। এক সপ্তাহ। হ্যাঁ, আরো তাদেরও কোনো ফ্রেন্ড থাকলে বলতে আর কোথাও পড়া লাগবে না, এখানে পড়লে এতটুকু যে আর কোথাও আমি দায়িত্ব নিব। এবার আসো আমরা তাহলে নাটক এক এক করে নাটক লাগবে আল্লাহ মাহফুজ। আর শেষ করতে পারলে তো পারলাম, নাইলে হচ্ছে। আচ্ছা, তো এবার দেখি যে প্রথম জিনিস কোথায় আসে, ফোর্ট উইলিয়াম দুর্গে আসে। সালটা ছিল 1956। এটা হচ্ছে 19শে জুন। ইংরেজরা নবাবের আদেশ অমান্য করে কলকাতার যে দুর্গ, এই দুর্গ তোমার হচ্ছে সংস্কার করতে কলকাতার যে দুর্গ, এই ফোর্ট উইলিয়াম দুর্গ, এরা হচ্ছে ইংরেজের নবাবের আদেশ অমান্য করে এরা সংস্কার করতে শুরু করে। সিরাজের যে শত্রু কৃষ্ণবল্লভ, এই কৃষ্ণবল্লভকে তারা হচ্ছে ওই এর মধ্যে আশ্রয় দেয়। তখন নবাব সিরাজউদ্দৌলা যে দুর্গ আক্রমণ করলে যে গভর্নর ডেক ছিল, এই ডেরেক, তারপরে চিল এবং অন্যান্য যে পদস্থ কর্মকর্তারা, সেই কর্মকর্তারা কাপুরুষের মতো ওই জায়গাতে পালাই যায়। ক্যাপ্টেন যে ক্লেট ছিল, ক্যাপ্টেন ক্লেট, এই ক্যাপ্টেন গ্লেড এবং সার্জন, এই যে হলওয়েল, হলওয়েল কিন্তু ডাক্তার ছিল, সার্জন।
সার্জন হলওয়েল নিরুপায় হয়ে দুর্গের যে সাদা যে পতাকা, এই সাদা পতাকা উড়াই দিয়ে এর কাছে তারা ওই সময় কাছে আত্মসমর্পণ কে ক্যাপ্টেন ক্লেইটন আর হচ্ছে সার্জন হলওয়েল। তারা তো প্রথম এই দৃশ্য সেটা কি, সিরাজউদ্দৌলা দুর্গে প্রবেশ করেন, করে যেই ইংরেজদের তোমার হলওয়েল এবং ওয়াটস ছিল, তাদের কঠোর ভাষায় তোমার হচ্ছে বকা দেয়, মানে বকে তিনি তাদের যে বাণিজ্য অধিকার, এই বাণিজ্য অধিকার সাময়িকভাবে বাতিল করে দেয়। তিনি বলেন যে তোমরা যে ব্যবসা করছো তার ব্যবসা করা যাবে না, কিছুনের ব্যবসা বন্ধ। ড্রেকের বাড়ি তোমার কামানের যে গোলা, এই কামানের গোলা দিয়ে ড্রেকের যে বাড়ি, এই বাড়িটা উড়াই দেওয়ার নির্দেশ দেন কে, নবাব সিরাজ। তো নবাব কলকাতার নাম পরিবর্তন করে রাখেন হচ্ছে আলীনগর, বুঝছো? কলকাতার নাম পরিবর্তন কি রাখে, আলীনগর, কারণ কি তার নানার নাম ছিল আলীবর্দী খাঁ। এবং রাজা মানিকচাঁদকে এর গভর্নর হিসেবে যুক্ত। মানিকচাঁদ কিন্তু তোমার হচ্ছে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা, মানিকচাঁদকে গভর্নর হিসেবে যুক্ত করা আলীনগরের কলকাতার গভর্নর। এরপরে যদি যে যে জাহাজ, এটা নিয়ে আমি কথা বলবো। এটা হলো কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা যে ভগীরথী নদীতে যে ফোর্ট উইলিয়াম জাহাজের চরম অবস্থায় তোমার দিন কাটছিল, মানে ওই জায়গা থেকে তোমার হচ্ছে যেই কলকাতা থেকে কিন্তু ইংরেজরা কিন্তু বিতাড়িত হয়ে যায়, এবং যে উইলিয়াম যে জাহাজ, এই জাহাজে কিন্তু তাদের চরম দুর্দশায় দিন কাটছিল। তখন তোমার উমিচাঁদ মানিকচাঁদকে ঘুষ খাওয়ায়, বুঝছো? চাঁদ কি করে, মানিকচাঁদকে ঘুষ খাওয়ায়। তো মানিকচাঁদ কে ছিল বলতো? এই দেখো, মানিকচাঁদ ছিল কিন্তু কলকাতার গভর্নর। চাঁদ কি করে, উমিচাঁদ কিন্তু ব্যবসায়ী ছিল, মানিকচাঁদকে ঘুষ খাওয়ায়। তো এখন ও যখন মানিকচাঁদকে ঘুষ খাওয়ায়, তখন ইংরেজদের যে ব্যবসা করা এরা মানিকচাঁদ দিয়ে দেয়। তো এবং চিঠির মাধ্যমে ডেকগংকে এই কথাটা জানানো হয়। তা ডেকগংকে কিসের মাধ্যমে জানানো হয়, চিঠির মাধ্যমে। এখন এই সময় মাদ্রাজ থেকে, বুঝছো, মাদ্রাজ থেকে কিলপ্যাট্রিকের যে নেতৃত্বে নতুন যে জাহাজ, ওইটা এসে যা ইংরেজদের মনে একটা নতুন আশা জাগায়। এটা কিন্তু এটা হচ্ছে। এরপরে যদি আমরা একটু সামনের দিকে যাই, তাইলে আমি তোমার যে ঘুষি বেগমের বাড়ি মতিঝিলের যে কাহিনীটা, সেটা হলো ঘুষি বেগম তার নিজ যে বাসভবন ছিল, সেই বাসভবনে রায়দুল্লভ রায়দুল্লভ এবং উমিচাঁদকে নিয়ে সিরাজের বিরুদ্ধে গভীর লিপ্ত হয়ে যান ওই টাইমটাতে। এবং তারা সিরাজকে হাঁটিয়ে, তো তারা সিরাজকে সরায়ে অকর্মণ, মানে অকর্মণ নাম তো বলছিলামই, ওর কোনো কাজ মাজ নাই, ও শুধু তার ওর ওর একটা ছিল ঝামেলা ছিল, চারিত্রিক সমস্যা, আম, শওকত জং। তো এখন এই যে শওকত জংকে তারা হচ্ছে আম, কি নবাব বানানোর জন্য শখ করছে তারা। আচ্ছা, তো এখন এই তোমরা আছো? হ্যাঁ, আমি একটা নোটিশ দেখছিলাম। এখন যাই হোক, আমাদের এরপর আমরা রাইসুল জোহালা কে ছিল তোমার ছদ্মবেশী গুপ্ত ছিল, এবং এই আসরে তোমার নক্তা হিসেবে সে প্রবেশ, সে হচ্ছে এই যে নাচবে বলেছে ওই আসরের মধ্যে, এবং
রাজাদের রাজাদের যে সে সময় কি ইচ্ছা করতো, এটা যদি তুমি হুমায়ূন আহমেদের একটা আছে বাদশাহী নামদার, এটা পড়ো, ভালো করে বুঝতে পারবা যে রাজারা সে সময় কি তাদের মানে তাদের চাহিদা পূরণের জন্য কি করতো রাজারা, বাদশাহী নামদার। তো এখন এরপরে যদি বলি যে তৃতীয় সিরাজের হস্তক্ষেপ মানে জলসা চলাকালীন সময়ে সেনাপতি মোহাম্মদকে নিয়ে হঠাৎ উপস্থিত হয় নবাব সিরাজউদ্দৌলা। তো এই চক্রান্ত অমর্ত্যদের যে দরবার থেকে একদম সাথে সাথে বের করে দেয়, ওই অমর্ত্যদের তিনি সরাসরি দরবার থেকে বের করে দেয় এবং খালাদা ঘসেটি বেগমকে নজরদারি করে প্রাসাদের মধ্যে কিন্তু তিনি নিয়ে যায়। এবং এই যে ঘসেটি বেগম এই যে চরম অপমানিত টাইমে এবং সিরাজের যে ধ্বংস এবং পতন হবে বলে সে তীব্র অভিশাপ দেয় ওই টাইমটাতে। এরপরে আসো আমরা বলি যে আমাদের দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব কিন্তু শেষ, প্রথম এই যে ষষ্ঠ পর্ব দ্বিতীয় অঙ্ক। এবার দেখো আমাদের প্রথম কি ছিল যে আমাদের 1957 সালের যে 10ই মার্চ ইংরেজরা যে কুঠিয়াল দেশীয় যে লবণ, এই লবণ চাষীদের যে ঘর, এই ঘর পুড়াই দিয়েছে এবং নারীদেরকে হত্যা করেছে। নবাব সিরাজ এই অসহায় জুলুমের তোমার হচ্ছে জুলুম তাদের যে দরবারে এটা নিয়ে কিন্তু অসহায় মানুষরা হাজির হয়, বুঝছো, যারা ইংরেজদের ইরারা ছিল বিবেককে ধ্বংস করার চেষ্টা করে এই টাইমে। এখন নবাব কোম্পানির যে প্রতিনিধি এই ওয়াটসকে তোমার ভিত্তিতে তীব্র বকা দেয় বা ভৎসনা করে এবং দরবার থেকে সেই সময় বহিষ্কার করে দেয় বা তাড়ায় দেয়। ঠিক আছে, এরপরে যদি বলি যে প্রথম পবিত্র শপথ, পবিত্র শপথ, সে শপথটা কি ছিল? সে শপথে কোরআন ছুঁয়ে শপথ যে নবাব সিরাজ অমুসলিমদের সমস্ত দ্বিধা ভুলে দেশের সাথে এক হওয়ার আহ্বান জানান এবং যে মীর জাফর যে কোরআন শরীফে তোমার আজীবন নবাবের যেই আজ্ঞাবহ বা নবাবের কি বলতো এর একদম মনে একটা পার্সন থাকার তোমার চেষ্টা করবেন বলে তিনি প্রতিজ্ঞা করেন। কে বলতো? নবাব সবাই প্রত্যেকে মীর জাফরকে কুরআন ছুঁয়ে সেই শপথটা করে। আর অন্যদের শপথ ছিল রায়দুল্লাহ, রায়বল্লভ, এরপরে হচ্ছে রায়বল্লভ, এরপরে আহ রায়বল্লভ, রায়বল্লভ, এরপরে হচ্ছে তোমার তামাতুল, গঙ্গাজল, এই এরা রায়বল্লভ এরা তো হিন্দু, তামাতুল গঙ্গাজল ছুঁয়ে ওরা এরা সিরাজের প্রতি যে বিশ্বস্ত থাকার যে শপথ এরা করেছিলেন। আর উমিজাদ তোমার আম, রামজির নামে তোমার কসম খায়, বুঝছো, মিথ্যা কসম খায় রামজির নামে। যাই হোক, এরপর যদি বলি যে দ্বিতীয় মির্জাফরের আবাস। তো মির্জাফর আবাসটা হচ্ছে প্রকাশ্য করে অপমানের প্রতিশোধ নিতে তোমার হ্যালো হ্যালো, তো দেখো প্রকাশ্য দরবারে অপমান দিয়ে তোমার শপথের পরে মির্জাফর বাড়িতে আবার গোপন বিশ্বাসঘাতকতা। এই যে জগৎ শেঠ এবং রায়বল্লভ নবাবের হাত থেকে নিজেদের যে বিপুল ধন সম্পদ এরা বাঁচানোর জন্য ক্লাইভের সাথে চুক্তির যেই যেই চূড়ান্ত করার যে তাগিদ, এই তাগিদটা দেয় এবং তারা সিদ্ধান্ত নেয় এই কি বলতো, মুখে নবাবের যে অনুগত সেটা দেখাবে, কিন্তু তারা ভেতরে ক্লাইভের নেতৃত্বে সিরাজকে হটানোর যে কাগজে কলমে চুক্তি, সেই চুক্তিটা করে ফেলে ক্লাইভের সাথে। এরপরে রাইসুল জোয়ালা যে দেখো খবর সংগ্রহ, রাইসুল জওয়ালা বা নারায়ণ সিং উনি হচ্ছে তোমার ক্লাইভের যে শিবিরের যে খবর, এই খবর শুনতে মির্জাফরদের বিভ্রান্ত করতে এই আসরে এবং ক্লাইভের আক্রমণ, সে জানায় যে ক্লাইভ তাকে স্পাই বা সন্দেহ করে তলোয়ার দিয়ে কোপ মেরেছিল, যা সে দক্ষতার সাথে সেই সময় কিন্তু এড়ায় এসেছে। এরপরে মির্জাফর উমিচাঁদকে বিশ্বাস করেন, মির্জাফর উমিচাঁদকে বিশ্বাস রাইসুল জলার হাতের যে সাংকেতিক যে মোহর, এই মোহর দেয়, যা সিরাজের কাছে তাদের যে চক্রান্ত, এই চক্রান্তটা সেই সময়টায় ফাঁস করে দিল। এরপরে যদি বলি মিরানের আবাস, মিরান কে ছিল? এই যে মিরান, এই মিরানটা ছিল কিন্তু, মিরান কে ছিল বলো? মিরান ছিল কিন্তু আমাদের যেই আহ, কে বলতো মিরান কে ছিল? মিরান কে ছিল জানো? মিরান ছিল হচ্ছে মীর জাফরের ছেলের নাম ছিল মিরান। ঠিক আছে, মীর জাফরের যে ছেলে তার নাম ছিল মিরান। ইরানের বাড়িতে তোমার নাচ গানের যে আড়ালে ক্লাইভ আর ওয়াটসনের সাথে দেশ বিক্রির চুক্তির আয়োজন
হয় ওই টাইমে। এবং এরপরে যে ক্লাইভ আর ওয়াটসন নারীদের যে বোরকা পরে ছদ্মবেশে কোন বইটাকে উপস্থিত হন। তো এখন নবাবের যে সেনাপতি মোহনলাল সন্দেহবশত তো ওই জায়গায় উপস্থিত হলে মিরান কি করে বলতো, নাচলীদের দেখিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই এবার তোমাদেরকে একটা ভালো কথা আমি বলে রাখি, যে এই যে প্রত্যেকটা স্লাইডে যে দৃশ্য লিখে রাখছে দেখছো, এই যে দৃশ্য লিখে রাখছে দেখছো, এইগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। যে এই যে দ্বিতীয় অঙ্ক, ষষ্ঠ পর্বের দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এরপরে যদি বলি ক্লাইভের যে চুক্তি এবং প্রতারণা, দেখো উমিচাঁদের সাথে যে সিরাজের পতনে 30 লক্ষ টাকা দাবি করে, 30 লক্ষ টাকা দাবি করে। তো এখন ক্লাইভ তাকে ঠকানোর জন্য লাল কাগজে একটা জাল দলিল তৈরি করে, যেখানে তোমার হচ্ছে অ্যাডমিরাল যে ওয়াটসনের স্বাক্ষর, এই স্বাক্ষরটা নকল করা হয় ওই টাইমে। এখন এইটা উমিচাঁদ কিন্তু পরে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এই নকল নকল যেই ওই তোমার নকল যে জাল যে দলিল, এই দলিলের কারণে সে কিন্তু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। 30 লক্ষ টাকার চুক্তি হয় তাদের মধ্যে, যে সিরাজকে ফেলাই দেবো, তার বিনিময়ে আমার 30 লক্ষ টাকা দিতে হবে। ভাবতে পারছো? 1356 সালের কথা এটা। তো ওই সময় 30 লক্ষ টাকা মানে বোঝো তোমরা, ওই টাইমে 30 লক্ষ টাকা মানে বোঝো এটা কি। যাই হোক, এখন দেশ বিক্রির দলিল। তো এই যে আমাদের আসল যে দলিল, এই দলিলে সই করার সময় তোমার মীর জাফরের কিন্তু বুক কেঁপে ওঠে ওই টাইমে। ক্লাইভ আশ্বাস দেয় যে আপনারা দেশকে নয়, কেবল নবাবকে সরাতে। মানে মির্জাফর যতই যতই খারাপ হোক না কেন, দেশের প্রতি কিন্তু একটা টান সবারই থাকে। তো ওই যে যখন দলিলে সিগনেচার করতে হয় যে আমরা দেশ বেঁচে দেবো, ওই টাইমে কিন্তু তোমার মির্জাফরের বুক কেঁপে ওঠে। ওই টাইমে তোমার ক্লাইভ বলে যে আপনারা তো দেশ বিক্রি করছেন না, আপনারা নবাবকে সরাই দিতে চাচ্ছেন। এই তো মির্জাফর দলিলে এইটা ভেবে পরবর্তী। তো এবার দেখো সপ্তম পর্ব তৃতীয় অঙ্ক। এখানে আমাদের পলাশ এখানে আমরা দেখি যে প্রথম এই দৃশ্য, সেটা হচ্ছে নেসার কক্ষ। সেখানে আমরা দেখি মানসিক প্রাপ্ত যে নবাব স্ত্রীর উৎপত্তির কক্ষে একটু আশ্রয়ের জন্য আসেন, বুঝছো। তাকে কি করে বিশ্রামের অনুরোধ, কিন্তু এই সময় মোহনলাল জরুরি বার্তা দেয়। মোহনলাল কিন্তু তার বিশ্বস্ত সেনাপতি ছিল। মোহনলাল জরুরি বার্তা দেয় যে আসেন, ইংরেজরা ভেঙে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন নবাব সমস্ত বিশ্রাম ত্যাগ করে মাতৃভূমি রক্ষার জন্য দ্রুত পলাশির যেই উদ্দেশ্যে তিনি রওনা হন, এবং স্যার যে উচ্ছ্বাল, এই উচ্ছ্বাল নিয়ে কিন্তু লুৎফুল্লাহ কি করে বলতো, সিরাজকে বিদায় জানায়। এখন নবাবের যেই চারপাশের যে দেওয়াল, দেখো অমরদের যে দেওয়াল ছিল, মানে চারপাশে যেই তোমার মন্ত্রীদের যে দেওয়াল ছিল, যে বিশ্বাস, নবাবের বিশ্বাস এবং অমরদের যে বিশ্বাসঘাতকতা, মাঝখানে অদৃশ্য দেওয়াল তাকে কিন্তু একঘরে করে তুলেছিল নবাব। এবং শাসন ব্যবস্থার দেওয়াল নিয়ে যদি একটু কথা বলি, সেটা হলো একটি স্বাধীন দেশের নবাব হওয়া সত্ত্বেও কার্য যে শাসন, কার্যকর যে শাসন, এই শাসন প্রতিষ্ঠা করতে না পারার যে চরম সহায়তা। মানে মানে একজন দেশের সর্বোচ্চ পাওয়ারের একজন মানুষ হওয়ার পরেও সে কিন্তু আম, মানে শাসন প্রতিষ্ঠা করতে পারছিল না, টাইমে ব্যর্থ ছিল। বর্তমানেও কিন্তু এরকম একটা কাহিনী আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা নিয়ে কথা না বলি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবার যদি বলি যে পারিবারিক দেওয়াল, পারিবারিক দেওয়াল কি, যে ঘুষিত বেগম এবং নবাবের মধ্যে যে ক্ষমতার যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়। এবার দৃশ্য ছিল যে পলাশিতে আমার সিরাজের যে শিবির। তো 23শে জুন 57, গভীর রাতে নবাব কিন্তু ঘুম নাই, কারণ কি ইংরেজদের 3000 সৈন্যের বিরুদ্ধে নবাবের 50,000 সৈন্য। দেখছো, ইংরেজদের ছিল 3000 সৈন্য, নবাবের ছিল 50,000। একটা করে থাবা মারলেও তো ইংরেজরা পালাবে। তো এখন কিন্তু নবাব হারলো, কারণ কি ওই যে বিশ্বাস, ইংরেজদের 3000 সৈন্য, এখন ওদের 50,000 সৈন্য। ও 50,000 মানুষ, যে 3000 মানুষ একটা করে থাবা মারে, তাও তো ওরা পালাবে। তো কিন্তু নবাব জানেন যে মীর জাফর এবং রায়দুল্লভ, তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে বিশাল বাহিনী, তারা যুদ্ধ করবে না, এই কথা কিন্তু নবাব জানে। নবাব কিন্তু জেনে ফেলছিল যে তারা যুদ্ধ করবে না। মানে এবার মোহনলাল মীর জাফরের যে গুপ্তচর, গুপ্ত বেগ বেগ এবং কমর বেগ, এই দুইজন ক্লাইভকে চিঠি সমেত হাতে নাতে সেই সময় ধরে ফেলাই দেয়, যা বেইমানের চূড়ান্ত প্রমাণ। মোহনলাল সে সময় কি করে, মীর জাফরের যে গুপ্ত বেগ আর
করবে। এই ২ জনরে ক্লাইভের যে চিঠি, এই ক্লাইভের চিঠি যে তাদের কাছে ছিল, এই চিঠি সহ হাতে নাতে ধরে ফেলে, যেটা বেইমানির চূড়ান্ত প্রমাণ ছিল ওই টাইমটাতে। এবার যদি বলি যে যুদ্ধের শুরু হয়, তাহলে মীর মর্দান ছিল এবং মোহনলাল ছিল, ফরাসি সেনাপতি সাফ্রে ছিল, যে তীব্র আক্রমণে ক্লাইভের বাহিনী পিছু হটতে বাধ্য হয়, পিছু হটতে যাইতে বাধ্য হয়। প্রবল যে বৃষ্টি, সেই বৃষ্টি বাহিনীর যে বারুদ, এই বারুদ পানিতে ভিজে যায়, এটাই ছিল সমস্যা। তো বুঝে মীর জাফর যুদ্ধ বন্ধ করার আদেশ দেয়। মীর জাফর বলে যে যুদ্ধ বন্ধ, কারণ বারুদ সব ভিজে গেছে। থামার পর ক্লাইভ অতর্কিত আক্রমণ, এবং এই অতর্কিত আক্রমণে যে ২০ সেনাপতি মীর মুহসিন সেই সময় মারা যায়। মীর মুহসিন ওই অতর্কিত আক্রমণে মারা যায় ওইটা। এরপরে যদি বলি যে আমাদের যুদ্ধের সেনাপতিদের যে পতন, এই যে নৌবে সিং ইনি মারা যায়, আমাদের যে বদ্রি আলী তিনি মারা যায়, মীর মর্দান তিনি মারা যায়। সেনাপতিদের বিনা যুদ্ধে নয়, মানে মীর জাফরের যে চক্রান্ত, মানে বিনা যুদ্ধে নয়, মীর জাফরের যে চক্রান্ত এবং যে এবং ভাগ্যের যে নির্মম পরিহাস, এই পরিহাসে কিন্তু নবাব তার যে শেষ বীর, এই বীরদের কিন্তু হারায় ফেলার কি কাদের নৈবে সিং, আলী আর মীর মর্দান তাদেরকে কিন্তু হারায় ফেলেন। তো এরপরে যদি বলি যে আমাদের মুর্শিদাবাদের নবাবের যে দরবার, সেখানে পলাশির যুদ্ধ থেকে ফিরে সিরাজ মুর্শিদাবাদের যে সাধারণ মানুষকে একত্রিত করে প্রতিরোধের ডাক দেন ওই টাইমটাতে। এবং কিন্তু অতর্কিত যে নাগরিক এবং যে চমত্তরা, তারা কিন্তু এই যে শ্বশুর ইরিচ খাঁ সহ নবাবকে পুরো নিরাশ করে দেয়, শ্বশুর ইরিচ খাঁ। ঠিক আছে? যে মোহনলালের যে বন্দী হবার যে খবর শুনে নবাব তখন বুঝতে পারেন যে তোমার রাজধানী রক্ষা করা আর সম্ভব নয়। ওই টাইমে নবাব ফিরে যায় মুর্শিদাবাদে, যে যখন সবাইরে একত্রিত করে জনগণকে সাথে নিয়ে যখন প্রতিরোধ করার চেষ্টা করে, তখন শ্বশুররা পর্যন্ত ওই যে ইরিচ খাঁ পর্যন্ত নবাবকে কি পুরো নিরাশ করে। তো এখন এই জায়গায় মোহনলাল যখন হয়ে যায়, তো মোহনলাল যখন বন্দী হয়ে যায়, তখন নবাব বুঝতে পারে যে আর রক্ষা করা কি সম্ভব না। তখন তিনি পাটনার উদ্দেশ্যে পালায়নের সিদ্ধান্ত নেয়, পাটনায় পালাই যাবে। বুঝছো, নবাব পাটনায় পালাই যাওয়ার সিদ্ধান্ত নেয় ওই টাইমটাতে। কিন্তু আমাদের বেগম যে লুৎফুন্নেসা তার সঙ্গী হয়, তাকে সাথে নিয়ে তিনি পাটনায় পালাই যাওয়ার। তো এখন নবাবের শেষ ডাক কি ছিল আপনারা ভেবে দেখুন, কেন এই যুদ্ধ? মুসলমান মির্জাফর, ব্রাহ্মণ রায়বল্লভ, কায়স্থ রায়দুল্লভ, জৈন চাঁদ শেঠ, এরপরে শিখ শিখ উমিচাঁদ এবং ফিরিঙ্গি খ্রিস্টান ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্য? একবার সে পেলে বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বসাই দেবে। মুর্শিদাবাদের জনসাধারণকে উদ্দেশ্য করে সিরাজ এই কথা সেই সময় বলে। তো সিরাজ পালায় যাওয়ার সিদ্ধান্ত নেয় ওই টাইমে, মানে পালায় যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। তো জনগণকে সাথে নিয়ে তো চেষ্টা করে যখন না পারে, তখন এই কথা বলে সে চলে যাচ্ছিল। তো এখন ২৯শে জুন ৫৭ সালে ক্লাইভের হাত ধরে বিশ্বাসঘাতক যেই তোমার হচ্ছে মীর জাফর বাংলার মসনদ, এবং ক্লাইভ তাকে নতুন নবাব হিসেবে ঘোষণা করে, এবং যে কৃতজ্ঞতা জাফর ক্লাইভকে বার্ষিক ৪ লক্ষ টাকা আয়ের যে জমিদারি, বুঝছো, মির্জাফর ক্লাইভকে কি দেয়? বার্ষিক ৪ লক্ষ টাকা আয়ের যে জমিদারি এবং ২৪ পরগনার মালিকানা প্রদান করেন। মানে তুমি ভাবতে পারছো ওই টাইমে ২৪ পরগনার মালিকানা দিয়ে দেয় কাকে? মির্জাফরকে, সরি ক্লাইভকে। মির্জাফর এই সময় নবাব, তো মির্জাফর ক্লাইভকে দিয়ে দেয় ২৪ পরগনার মালিকানা এবং প্রতি বছর ৪ লক্ষ টাকা করে ট্যাক্স তোলার অনুমতি। মানে ওই সময়ে ৪ লক্ষ টাকা, মানে বুঝো কত টাকা। এ সময় খবর আসে মীর কাসেম সৈন্যদের হাতে ভগবান গোলার সিরাজউদ্দৌলাকে সপরিবারে বন্দী করে। এই সময় কি খবর আসে যে মীর কাসেম, তো পরে কিন্তু মীর কাসেম ভালো হয়ে যায়, মীর কাসেম কিন্তু পরবর্তীতে যে ভালো হয়ে যায়। মীর কাসেম সৈন্যদের হাতে করে নিয়ে, সৈন্যদের হাতে তোমার হচ্ছে যে ভগবান যে গোলায়, এই ভগবান গোলায় আর হচ্ছে মীর জাফরকে সপরিবারে বন্দী করে ফেলা আছে। তো এখন এর পরবর্তীতে যদি বলি, যাদের যে উদ্দাম উন্মাদনা সেটা নিয়ে একটু, যে এই যে ক্লাইভের কাছে যে ২০ লক্ষ টাকার যেই দাবি, টাকা এই যে চুক্তির যে ২০ লক্ষ টাকা, এটা কিন্তু দাবি করে কে বলতো? উমিচাঁদ বলে যে আমার ২০ লক্ষ টাকা দেয়। ক্লাইভ শান্তভাবে তাকে জানায় সে যে সে একটি জাল দলিলে এবং সে কোনো টাকা পাবে না, এই কথা জানায়। এবং উমিচাঁদ এই চরম বিশ্বাসঘাতকতা এবং অর্থ হারানোর যে এই যুগে তাৎক্ষণিকভাবে মানসিক ভারসাম্য হারায় ফেলায় এবং ক্লাইভের যে তরোয়াল, এই তরোয়াল দিয়ে আত্মহত্যা
চেষ্টা করে। বুঝতে পেরেছো? উমিচাঁদ ওই ২০ টাকার যে লোভ, এই লোভে কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করে এবং সাথে, সাথে পাগল হয়ে যায়। এরপরে সিরাজের যে মৃত্যুদণ্ডের যে আদেশ, এটা বলি ক্লাইভ মীর জাফরকে নির্দেশ দেয় যে জনমনে আতঙ্ক জাফরকে শেকল পরিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো। ঠিক আছে? এখন ক্লাইভ সিরাজকে হত্যা করতে মিরানকে এখন এই মিরান কে ছিল? মিরান ছিল মীর জাফরের ছেলে। ঠিক আছে? মিরানকে তোমার তোমার হচ্ছে মিরানকে বলা হয় যে সে যেন হচ্ছে সিরাজকে হত্যা করে। ইরান ১০,০০০ টাকা চুক্তিতে ঘাতক মোহাম্মদী বেগকে, বুঝছো? মোহাম্মদী বেগকে সিরাজ হত্যার দায়িত্ব দেয়। মোহাম্মদী বেগকে সিরাজ হত্যার দায়িত্ব কে দেয় বলো তো? মোহাম্মদী বেগকে সিরাজ হত্যার দায়িত্ব দেয় হচ্ছে মিরান। মিরান কত টাকার বিনিময়ে ভালো করে দেখো। মিরানকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় কিন্তু মিরান নিজে হাতে সিরাজকে হত্যা করি নাই। তো ভাবতে পারছো এই কাহিনীগুলা কিন্তু অন্য একটা ডাইমেনশনের কাহিনী। মিরান চাইলে কিন্তু হত্যা করতে পারতো। মিরান কিন্তু হত্যা করি নাই। মিরান আরেকজনকে টাকা দিয়ে ভাড়া করে হত্যা করানোর জন্য, সে ছিল হচ্ছে মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগকে সিরাজকে হত্যা করার জন্য সে টাকা দিয়ে ভাড়া করে। ভাবতে পারছো? ইট ইজ এ মাস্ট। মানে ক্লাইভের এই নির্দেশেই বাংলার যে স্বাধীন নবাব তার মৃত্যু দেখা হয়। যে এখন কথা হলো যে মোহাম্মদী বেগ মিরান কেন সিরাজকে হত্যা করেন? মোহাম্মদী বেগকে দিয়ে কেন হত্যা করে? দেখি এই প্রশ্ন কেউ। মিরান সিরাজের ছেলে না, মিরান মীর জাফরের ছেলে। হ্যাঁ, মিরান মীর জাফরের ছেলে। এখন মিরান মিরান কেন মীর জাফরকে না মেরে মোহাম্মদী বেগকে দিয়ে মারে? মিরান এই যে মিরান কেন সিরাজউদ্দৌলাকে নিজে না পেরে মোহাম্মদী বেগকে দিয়ে মিরানকে ওই আমাদের সিরাজকে মারাই বলো? মিরান কেন নিজে, মানে এই যে মিরানকে বলে না যে হত্যা করতে, তা মিরান নিজে না মেরে কেন মোহাম্মদী বেগকে দিয়ে মারাই? নিজের ঘাড়ে দোষ কি? এটা তো তখন সরকারি নির্দেশ। কেন বলো তো? না বলো তো? আমি বলছি না একবার? তার মানে তো তোমার মনোযোগই নেই, না? ক্লাসে আসো তো, ক্লাসে থেকে তোমার কি লাভ তুমি যদি প্রশ্ন করতে না পাও? আচ্ছা, মিরান কেন, আমি বলছি যে মিরান কেন মোহাম্মদী বেগকে দিয়েই মারাই, সিরাজকে আবার ১০,০০০ টাকা দিয়ে মারাই। বুঝতে পারছো? অনেক টাকা দেয় কিন্তু কেন? দেখো, এটা না আমি তোমার, মানে তুমি কি শুরু করছো? তোমার কথা অনুযায়ী মনে হচ্ছে কাটাপ্পানে বাহুবলী কো কিউ মারা, এই ধরনের কথা করছো। আমি বলি যে আচ্ছা আমি বলছি, দেখো 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 মিরান, এই যে মিরান ছিল হচ্ছে নিষ্ঠুর, চালাক। সে জানতো যে সরাসরি নিজে হাতে যদি একজন নবাবকে হত্যা করা হয় তাহলে সাধারণ মানুষ এবং সৈন্যদের মধ্যে যে চরম যেই জনরোষটা তৈরি হবে না, যে এই জনরোষে ওই হত্যার দায় কিন্তু তার কাঁধে নিতে হবে। এবং একজন ভাড়াটে খুনির ওপরে এই দায় কিন্তু সে চাপাই দেওয়ার জন্য বেগকে সে ভাড়া করে ওই টাইমটাতে। এরপরে যদি বলি যে মিরান মুখে যতই ছোট করুক না কেন, তার মধ্যে কাপুরুষ বাস করত। সিরাজের মতন একজন রাজকীয় দাপুটে একজন ব্যক্তিকে নিজের হাতে হত্যা করার মানসিকতা ছিল না। আর যদি বলি যে মোহাম্মদী বেগ ছিল আলীবর্দী খাঁ এবং নবাবের পরিবারের আশ্রিত একজন মানুষ। মানে আলীবর্দী খাঁ কিন্তু তোমার হচ্ছে মোহাম্মদী বেগকে মানুষ করে, মানে আলীবর্দী খাঁ কিন্তু মোহাম্মদী বেগকে মানুষ করে। তো নবাবের মা কে ছিল? আমিনা বেগম। আমিনা বেগম তাকে যে পিতৃস্নেহে লালন পালন করেছিলেন, নবাবের মা আমিনা বেগম তাকে কিন্তু মাতৃস্নেহে লালন পালন করেছিলেন ওই বেগকে। তো মিরান জানতো অর্থের লোভ দেখলেই মানু দেখলেই এই যে অকৃতজ্ঞ লোকটি যে কোনো জঘন্য কাজ করতে পারবে। বিশাল অঙ্কের টাকা লোভ দেখায় মোহাম্মদী বেগকে দিয়ে এই কাজটা করাতে সে কিন্তু রাজি হয়। মানে মানে সিরাজকে ভাই হিসাবে দেখতো মোহাম্মদী বেগ। মানে
সিরাজ মোহাম্মদী বেগের সাথে ভাই হিসাবে বড় হইছে। যে আমিনা যে বেগম ছিল, আমিনা বেগম মোহাম্মদী বেগকে ছেলে হিসেবে দেখতো। ওই যে মোহাম্মদী বেগ সেই কিন্তু সিরাজদের মারে। তো এখন কথা হইলো যে নবাবের পরিবারের যে আশ্রয়ের বড় হওয়া কাউকে দিয়েই নবাবকে যে হত্যা করানো, এরা ছিল মিরানের এক পৈশাচিক উল্লাস। মানে তুই যারে বড় করছিস তাদের দিয়ে আমি তোরে মারলাম। এরকম একটা ব্যাপার। এটা ছিল যে সিরাজের প্রতি সবচেয়ে বড় মানসিক আঘাত। তো তার পরিবারের নুন খেয়েই বড় হওয়া মানুষটাই তার জীবন কেড়ে নিচ্ছে। তো সিরাজ কিন্তু ওই টাইমে একটা কথা বলছিল যে, "মিরান, তুই আমারে মার। তুই আমারে মার। তুই মোহাম্মদী বেগকে দিয়ে আমারে কেন মারাচ্ছিস? তুই আমারে মার।" এই কথা কিন্তু সিরাজ ওই টাইমে বলছে। এখন এরপরে যদি আমি বলি জাফরগঞ্জের কয়াতখানা। দেখো, ২ জুলাই ১৯৫৭ কার যে কারাকক্ষে একটি যেই নিবারণ যেই দড়ি, এই দড়ির যে খাটিয়ায় সিরাজউদ্দৌলা আল্লাহর কাছে মোনাজাত করছিলেন ওই টাইমে। ইরান এসে সিরাজকে মিথ্যা অভিযোগ এবং নিপীড়নের যেই মিথ্যা অভিযোগ এবং প্রজাদের যে পীড়ন এবং যে বিপ্লব সৃষ্টি, মানে আ আ মিরান এসে সিরাজকে এই কথা শোনায় যে, মানে মিরান এসে সিরাজকে শোনায় যে, "তুমি প্রজাদের সাথে অন্যায় করেছো। প্রজাদেরকে কষ্ট দিছো, প্রজাদেরকে মারছো এবং একটা বিপ্লব সৃষ্টি হয়েছে। যে বিপ্লবে তুমি পরাজিত হয়েছো।" এবং মীর জাফরের নাম করে তার মৃত্যুর নির্দেশ পড়ে শোনায়। এইভাবে মিরান হচ্ছে পড়ে শোনায় যে, "তোমার বিচার হয়ে গেছে। তো মীর জাফর তো সেই নবাব। মীর জাফর তোমার মৃত্যুর আদেশ দিয়েছে বা তোমার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে মীর জাফর।" এবং সিরাজ হচ্ছে আদেশের স্বাক্ষর দেখাতে চাইলে মিরান তা অস্বীকার করে এবং ঘাতক যে মোহাম্মদী বেগকে নির্দেশ দিয়ে সে বেরোয়। মানে বিষয়টা বোঝো যে সিরাজ যখন বলে যে মীর জাফরের স্বাক্ষর দেখাও, তখন কিন্তু তোমার মিরান স্বাক্ষর দেখাতে পারে নাই। কারণ মীর জাফর কিন্তু স্বাক্ষরই করে নাই সেই টাইমটাতে। তো মীর জাফর কিন্তু ওই টাইমটাতে স্বাক্ষরই করে নাই। মানে বুঝতে পারছো কাহিনী কি হয়েছিল? তো সিরাজকে স্বাক্ষর না দেখায় মিরান কি করে? ঘাতক মোহাম্মদী বেগকে নির্দেশ দিয়ে চলে যায়। এখন ঘাতক মোহাম্মদী বেগ কি করে যে অকৃতজ্ঞতার যেই চরম দৃষ্টান্ত সেটা প্রদর্শন করে। মানে সিরাজের যে পিতামাতা আমিনা বেগম, আমিনা বেগম যে মোহাম্মদী বেগকে অনাথ অবস্থায় তোমার হচ্ছে পুত্রস্নেহে লালন পালন করেছিল ওই সময়ে। আজ মোহাম্মদী বেগই টাকার লোভে সিরাজকে হত্যা করে লাঠি হাতে এগিয়ে আসে। বুঝছো? এখন নির্মম হত্যা মোহাম্মদী বেগ লাঠি দিয়ে সিরাজের মাথায় জোরে একটা আঘাত করে এবং সিরাজ মাটিতে লুটিয়েই পড়ে। তো এখন এই যে মাটিতে যখন লুটিয়ে পড়ে তখন ছুরি বের করে তো যে আঘাত করে সিরাজের মৃত্যু সে নিশ্চিত করে ওই টাইমটাতে। এবার যদি বলি নবাবের শেষ কথা, নবাবের শেষ কথা হচ্ছে, "লুৎফা, খোদার কাছে শুকরিয়া, এ পীড়ন তুমি দেখলে না। লা ইলাহা ইল্লাল্লাহ।" তো তো শেষ কথাটা কি ছিল? "লুৎফা, খোদা।" ওই সময় বন্দী ছিল অন্য জায়গায়। তো "লুৎফা, খোদার কাছে শুকরিয়া, এ পীড়ন তুমি দেখলে না, লা ইলাহা ইল্লাল্লাহ।" এরা বলে নবাব সে সময় মারা যায়। বুঝছো? তো বাংলার শেষ স্বাধীন নবাবের শেষ উচ্চারণ ছিল এটা। শেষ স্বাধীন নবাবের শেষ উচ্চারণ ছিল এটা। তো লুৎফা, মানে এই কথা, এই লাইনটা যখনই ৪ বার পড়তে যে, "লুৎফা, খোদার কাছে শুকরিয়া, এ পীড়ন তুমি দেখলে না, লা ইলাহা ইল্লাল্লাহ।" তো এরা পড়ে মারা যায়। তো এখন কথা হচ্ছে, আ আচ্ছা, পরবর্তীতে জানো লুৎফা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তো লুৎফারে কিন্তু মিরান বিয়ে করতে চায় একবার। তো তুমি জানো এই কাহিনী, জানো তোমরা কেউ? আ আভা জানো যে আল এই যে আমাদের যে নবাব সিরাজউদ্দৌলার যে স্ত্রী লুৎফাতুন্নেসা, এই লুৎফাতুন্নেসা নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পরে আ মিরান তাকে বিবাহের প্রস্তাব দেয়। জানো না? এখন কাহিনী হচ্ছে, আমি তোমার বলি এই কাহিনীটা খুব কাহিনী ছিল। আ লুৎফা দেখতে বেশ সুন্দর একজন মহিলা ছিল। আ লুৎফা কিন্তু শেষ পর্যন্ত বসে এখন দেখো আমি তোমার এই লুৎফা যখন, আচ্ছা তোমরা কি এটা শুনতে চাও কিনা? শুনতে চাইলে আমি কাহিনী বলবো, নাইলে স্কিপ করবো। আবার আচ্ছা, তো সাহেব বিয়ের প্রস্তাব পাইছিল লুৎফা। সেটা হলো সে আজকে হত্যার পর লুৎফুন্নেসা এবং তার যে তাকে বন্দি করা হয়। লুৎফুন্নেসা একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, তাকে বন্দি
ওরা একসাথে। এখন এই যে সিরাজের যে ঘাতক মিরান এবং তার পিতা মীর জাফর দুইজনেই লুৎফুন্নেসাকে বিয়ে করার ভাবতে পারছো? আম মানে মিরান এবং মীর জাফর দুইজনই প্রস্তাব দেয় যে বিয়ে বাট এখন হ্যাঁ? এখন এখন দেখো দুইজন জানতো কিনা এই সম্পর্কে আমি কি নো কমেন্ট। বাট ওই টাইমের কাহিনী অন্য ছিল, রাজা বাদশাদের ব্যাপারই আলাদা ছিল। তো এইগুলা নিয়ে কথা বলা না বলাই উচিত। তো আসো আমরা কাহিনী শেষ করি। তো আমাদের যে সিরাজের যে ঘাতক মিরান এবং তার পিতা মীর জাফর দুইজনই কিন্তু লুৎফুন্নেসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু লুৎফুন্নেসা অত্যন্ত সাহসিকতা এবং ঘৃণার সাথে বুঝছো সেই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করে দিত। যেই নারী হাতির পিঠে চড়ে অভ্যস্ত সে কি কখনো গাধার পিঠে চড়তে পারে, এই কথা বলেছে। মানে বুঝছো লুৎফা ওই টাইমে কি বলছিল? আভা, এই অহনা দাঁড়াও থামো। আভা বলো তো কি বলছিল লুৎফা এই সময়? তো এই কথার গভীরতা কতটা ছিল? লুৎফা বলছিল যে নারী হাতির পিঠে উঠতে অভ্যস্ত সে কি কখনো গাধার পিঠে চড়তে পারে, এই কথা বলছিল টাইমটাতে। এখন তোমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে ৫৮ সালে ৫৮ সালের দিকে তোমার লুৎফুন্নেসা এবং তার কন্যাকে ঢাকার যে বুড়িগঙ্গা নদীর উপরে জিঞ্জিরা প্রাসাদে নির্বাসনে পাঠানো হয়। জিঞ্জিরা প্রাসাদে বুড়িগঙ্গা নদীর পরে তাদেরকে নির্বাসনে পাঠায় দেওয়া হয় এবং সেখানে নবাব পরিবারের অন্যান্য যে মহিলারা ছিল, যেমন সিরাজের মা আমিনা বেগম এবং তার সাথে যে কঠোর পাহারায় তাদেরকে বন্দি কাটাইতে হয়। তারা জেলে ছিল না, কিন্তু রাজবন্দী হিসেবে তারা হচ্ছে ওই ইয়াতে প্রাসাদের মধ্যে ছিল। এবং এবার যদি বলি যে দীর্ঘকাল যে জিঞ্জিরার প্রাসাদে সে হচ্ছে নির্বাসিত থাকার পর একসময় তাকে যে মুর্শিদাবাদে ফিরায় আনা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তার জন্য সামান্য কিছু ভাতার ব্যবস্থা করে। যে বাংলাদেশের স্বাধীন নবাব ছিল, তো তার জন্য কিছু ভাতার ব্যবস্থা করে। তো জীবনের বাকিটা সময় তিনি মুর্শিদাবাদের যেই খোশবাগ এবং নবাব সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খাঁর যে মাজার, এই মাজার রক্ষণাবেক্ষণ করে তার হচ্ছে খাদেম হিসেবে কাটায় দেয়। তো নবাব সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খাঁর যেই মাজারটা ছিল ওই মাজারটার খাদেম হিসাবে, মানে মাজার পরিষ্কার করবে ওইটা হিসেবে সে বাকিটা জীবন কাটাই দেয়। তখন, আচ্ছা, তার স্বামীর যে স্মৃতি এই স্মৃতিটা সে জীবনে করতে পারে নাই। তো দিনের পর দিন স্মৃতি ওই যে তোমার খোশবাগের যে সিরাজের কবরের পাশে বসে কাঁদতেন। প্রতিদিন সন্ধ্যায় সেখানে একটা করে মোমবাতি জ্বালাই দিত এবং এভাবেই দীর্ঘ একাকিত্ব এবং শোক বুকে নিয়ে ১৭৯০ সালে ওই সালের দিকে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এখন মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী মুর্শিদাবাদের যেই খুশবাগ, নবাব সিরাজউদ্দৌলার কবরের পায়ের কাছে তাকে সমাহিত করা। মানে তার শেষ ইচ্ছা ছিল যে আমি মারা গেলে যেন সিরাজউদ্দৌলার পাশে না, পায়ের কাছে আমারে যেন কবর দেওয়া হয়। তার ওই ইচ্ছা অনুযায়ী নবাব সিরাজউদ্দৌলার পায়ের কাছে তাকে কবর দেওয়া হয় এবং এরা ছিল ইতিহাসে লুৎফুন্নেসার এক অমর প্রেম এবং চরম প্রতিপত্তির এক যেই বিরল যে নিদর্শন সেটা কিন্তু ছিল ওই টাইমটাতে। তো সে কিন্তু চাইলে সে কিন্তু চাইলে নবাবের স্ত্রী হয়ে যাইতে পারতো ওই টাইমে যে নবাব চাইলে সে হয় মিরানের বউ হয়ে যাইতে পারতো বা সে চাইলে কিন্তু আম, মীর জাফরের ওয়াইফ, সে কিন্তু নাই কাজ কিন্তু কি বলছে, যে নারীর হাতির পিঠে ওঠার অভ্যাস সে কি গাধার পিঠে উঠবে কখনো? এবার আমি যদি বলি যে ইতিহাসের এই নাটকের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, সেটা ছিল হচ্ছে আবু জাফর সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলা কেবল যে ইতিহাসের যে লিখন এরা নাই, এরা একটা জাতির আত্মপরিচয় এবং দেশপ্রেমের যে তোমার শিল্পিত সেটা এবং সাম্রাজ্যবাদী যে ইংরেজদের যে কূটকৌশল এবং দেশি দালালদের যে বেইমানির যে শুরু, এই নাটকে আমরা এটা দেখতে পাইছি। এবং সিরাজের যে পরাজয়, এই পরাজয় আমাদেরকে কি শেখায় যে ঘরের শত্রুরাই দেশের পরাধীনতা বা স্বাধীনতা হরণের চেয়ে বড় হাতিয়ার। এবং এই ট্র্যাজেডি আজও আমাদেরকে দেশপ্রেম এবং স্বাধীনতার যে শৃঙ্খল, এই শৃঙ্খল থেকে মুক্ত থাকার যে অনুপ্রেরণা এটা যোগায়। তো এখন বলো, এখন তোমাদের কোনো আছে কিনা বলো, বলো কোনো প্রশ্ন আছে কিনা বলো।
স্লাইড তোমাদের লাগলে দিব, না লাগলে দিব। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এখন মেইন যে কথা সেটা হইলো যে স্লাইড হবে, স্লাইড পড়লে কাহিনীটা খুব সুন্দর জানতে পারবা। কিন্তু ঠিক আছে, বই থেকেও লাগবে তোমার। এই জিনিসগুলা কি, কি লাগবে এটা আমি তোমাকে দিয়ে দেব। যে বই থেকে কি, কি জিনিস তোমার লাগবে এটা তোমার বই পড়ার প্রয়োজন নাই, আমিই তোমাকে প্রোভাইড করব কি লাগবে বই। ঠিক আছে? আচ্ছা, তো আপাতত যেটা বললাম এটা বোঝা গেছে কিনা বলো?